ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে। দেখেন, আজকে আমরা টাইম ডিস্টেন্স স্পিডের উপরে দ্বিতীয় ক্লাসটা করব। তো মনোযোগ দিয়েন। প্রশ্ন সহজই আছে, আমারে খুব বেশি কঠিন প্রশ্ন নাই। দেখেন, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এ কার ইজ ট্রাভেলিং অন এ হাইওয়ে at 10 a.m. It passes a truck traveling in the same direction. The truck continues on the highway traveling at 50 mile per hour while the car travels at 65 mile per hour. How far apart are the car and the truck at 2 p.m.? বলতেছে যে সকাল 10টার দিকে হাইওয়েতে একটা কার একটা ট্রাককে ওভারটেক করে। তো ট্রাকের গতি হচ্ছে প্রতি ঘন্টায় 50 মাইল, আর কারের গতি হচ্ছে প্রতি ঘন্টায় 65 মাইল। তো বলতেছে যে বেলা 2টার দিকে কার এবং ট্রাকের দূরত্ব কতটুকু হবে। বেলা 2টার দিকে কার এবং ট্রাকের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে, এটা আমাদের বের করা লাগবে। ভাই, সহজ জিনিস। সকাল 10টা থেকে টাইম শুরু হয়েছে, মানে সকাল 10টায় যখন কার গাড়িটা ট্রাককে ওভারটেক করছে, সকাল 10টায় যখন কার গাড়িটা ট্রাককে ওভারটেক করছে, ঠিক তখন থেকে বেলা 2টা, এই 4 ঘন্টা সময়ে এই দুইজনের মানে দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব কত, এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটারই ডিরেকশন কি, সেম ডিরেকশন। তার মানে এখানে রিলেটিভ স্পিড আগে বের করতে হবে। যে রিলেটিভ স্পিড কত, আপনি তখন বলবেন যে কারের গতি হচ্ছে ঘন্টায় 65 আর ট্রাকের গতি হচ্ছে ঘন্টায় 50। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, আপনি বলবেন যে ভাইয়া 50 মাইল পার আওয়ার হবে। তা আমি বলছি যে যখন দুইটা যানবাহন থাকবে তখন তাদের রিলেটিভ স্পিড ধরেই সমস্ত কাজ করতে হবে। তাহলে সকাল 10টা থেকে, খেয়াল করেন, সকাল 10টা থেকে এই যে বেলা 2টা পর্যন্ত টোটাল টাইম কত হবে। টোটাল টাইম কত, আপনি বলবেন যে 4 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি তাদের রিলেটিভ স্পিড 15 হয়, অর্থাৎ 1 ঘন্টায় কার এবং ট্রাকের মধ্যবর্তী দূরত্ব যদি 15 মাইল পার আওয়ার হয়, তাহলে এই যে 4 ঘন্টায় দূরত্ব কত হবে। আমরা জানি ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম 4 ঘন্টা, স্পিড কত, এই যে 15 মাইল পার আওয়ার। এই দুইটা গুণ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব যে বেলা 2টার দিকে এই দুইটা যানবাহনের মধ্যবর্তী দূরত্ব হবে 60 মাইল। 4 15 60 মাইল, এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 2 নাম্বার।
দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ টু প্লেনস লিভ দ্য সেম এয়ারপোর্ট অ্যাট 1 p.m. how many miles apart will they be at 3 p.m. if one travels directly north at 150 mile per hour and the other travels directly west at 200 mile per hour? এখানে বলা হচ্ছে যে দুইটা প্লেন একই বিমানবন্দর থেকে বেলা 1টার দিকে একটা যাবে নর্থে 150 মাইল পার আওয়ার বেগে আর একটা যাবে ওয়েস্টে 200 মাইল পার আওয়ার বেগে। তো বলতেছে যে দুইটা প্লেনে যদি বেলা 1টায় রওনা দেয় তাহলে বেলা 3টার দিকে এই দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব কত এটা বের করে দেখেন। তাহলে খেয়াল করেন এটা যদি নর্থ হয় এটা সাউথ, এটা যদি ইস্ট হয় তাহলে এটা ওয়েস্ট। এইটা যদি আমার সেই এয়ারপোর্টটা হয়, এই এয়ারপোর্ট থেকে একটা প্লেন সোজা নর্থে যাবে, একটাই রওনা দিছে, এখানে একটাই রওনা দিছে, এখানে যে ধরেন 3টা বেজে গেছে। আর একটা প্লেন এখান থেকে সেম এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে সোজা 200 মাইল ওয়েস্টে যাবে, অর্থাৎ একটাই রওনা দিছে, দুইটাই ধরেন এই জায়গায় পৌঁছাইছে। তাহলে জিজ্ঞাসা করছে যে একটা প্লেন পৌঁছাইলো এই জায়গায় 3টার দিকে, আরেকটা 3টার দিকে পৌঁছাইলো এই জায়গায়, তাহলে এই দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্বটা কত এটা বের করে দেখান। তাহলে যেই প্লেনটা এখান থেকে এখানে গেল সেই প্লেনটার গতি হচ্ছে ঘন্টায় 150, 2 ঘন্টায় কত যাবে আপনি বলবেন যে 300 মাইল যাবে। যেই প্লেনটা এখান থেকে এখানে আসছে সেই প্লেনটার ঘন্টায় গতি হচ্ছে 200, 2 ঘন্টায় কত যাবে আপনি বলবেন যে 400। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটা ট্রিপলেট হচ্ছে 3:4:5, তাই না? সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের এই বাহুটা যদি 300 হয়, এই বাহুটা যদি 400 হয়, তাহলে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ট্রিপলেট অনুযায়ী এইটা 3 এইটা 4 হইলে এইটা 5 হবে। তাহলে এইটা 300 এইটা যদি 400 হয় তাহলে এইটা কত হবে? অবশ্যই অবশ্যই 500 হয়ে যাবে, অবশ্যই অবশ্যই 500 হয়ে যাবে। তার মানে বেলা 3টার দিকে এই দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব কত? 500 মাইল হবে। আপনি চাইলে এটাকে এইভাবেও করতে পারেন যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে লম্ব এ বি স্কোয়ার প্লাস ভূমি বিসি স্কোয়ার যদি ধরে নেই, তাহলে এই এসি স্কোয়ার কত এটাই বের করা লাগবে। এ বি কত? এই যে 300, এই যে 300-র উপরে স্কোয়ার। বিসি কত? এই যে 400, 400-র উপরে স্কোয়ার। তাহলে এসি সমান সমান কত হয়ে যাবে? এসি সমান সমান কত হয়ে যাবে? 300-র উপর স্কোয়ার করলে কত হয়? 9000 হবে না? 9000 হয়ে যাবে। 300-র উপর স্কোয়ার করলে আমরা পেয়ে যাব কত? 9000। 400-র উপর স্কোয়ার করলে আমরা পেয়ে যাব কত? 16000। তাহলে এই যে এসি স্কোয়ার সমান সমান কত? এই যে 25000 হয়ে যাবে, 25000। তাহলে এসি সমান সমান কত? এই যে √25,000। তাহলে এসি সমান সমান কত হবে? এই যে 500 হবে। তার মানে এই যে এ থেকে সি এই অতিভুজটার দৈর্ঘ্য কত? 500 মাইল। এটা এইভাবেও করা যায়, আর ট্রিপলেট মাথায় থাকলে এইভাবে খুব ইজিলি বের করা যায় যে ওইটার দূরত্ব হচ্ছে 500 মাইল হবে। এখানে ভুল বললাম না? 90,000 হবে না? 300 আর 300 না, 300 স্কোয়ার। আবার এই যে এখানেও একটা শূন্য কম দিছি, 400 স্কোয়ার মানে কি 1,60,000। তার মানে এখানে কত হয়ে যাবে? 2,50,000 হয়ে যাবে। ঠিক আছে, একটা শূন্য আমি কম দিছি, 2,50,000। এখন 2,50,000-এর উপরে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা 500 পাবো। দেখেন ঠিক করে দিছি, 2,50,000 হবে, একটা শূন্য কম দিছিলাম।
পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন তিনি কি বলা হচ্ছে যে এ ম্যান স্টার্টেড 8 AM from his home, walked at the rate of 3 km/h and reached his office 45 minutes late. The next day he started at the same time and walked at the rate of 5 km/h and reached his office 15 minutes earlier than the scheduled time. What was the distance between his office and home? এখানে বলা হচ্ছে যে একজন মানুষ সকাল 8টায় তার বাসা থেকে বের হয় অফিসের উদ্দেশ্যে এবং তার গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সে তার অফিসে 45 মিনিট দেরিতে পৌঁছায়। বলতেছে যে পরের দিন একই সময়ে সে 5 কিলোমিটার/h বেগে অফিসের উদ্দেশ্যে রওনা দিছে এবং সে তার অফিসে পৌঁছানোর যে সঠিক সময় তার চেয়ে 15 মিনিট আগেই পৌঁছে গেছে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে তার বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত, এটা একটু বের করে দেখান। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তাহলে কথা বুঝছেন, যখন সে 3 কিলোমিটার/h বেগে যায় তখন অফিসে পৌঁছাইতে তার 45 মিনিট বিলম্ব হয়। ধরে নেন যে অফিসে পৌঁছানো লাগবে 8টার দিকে, সে পৌঁছাইছে কয়টায়? 8টা 45 মিনিটে। আর যখন সে 5 কিলোমিটার/h বেগে যায় তখন সে 15 মিনিট আগেই পৌঁছায়, অর্থাৎ পৌঁছানোর কথা 8টায় কিন্তু পৌঁছে যাবে কয়টায়? 7টা 45-এ। 7টা 45-এ। তাহলে এখানে যদি আমরা টাইমটাকে ইকুয়েট করি, আমরা যদি চিন্তা করি যে এই যে দুইটা টাইম, এইটা একটা টাইম আর এইটা একটা টাইম, এই দুইটা টাইমের পার্থক্য কত? আপনি বলবেন যে এই দুইটা টাইমের পার্থক্য হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা। এই দুইটা টাইমের পার্থক্য কত? 60 মিনিট বা 1 ঘন্টা। তো আমরা যদি এই 1 ঘন্টাকে যদি আমরা ইকুয়েট করি যে ভাই টাইম মানে কি, আমরা এটা দেখে আসছি টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। সো এখানে ডিস্টেন্সটা আমাকে মূলত বের করা লাগবে যে বাসা থেকে অফিসের দূরত্বটা কত। সো আমরা যদি ধরে নেই যে ডিস্টেন্স হচ্ছে আমার d কিলোমিটার, আর যাওয়ার সময় একদিন আমি যাই 3 কিলোমিটার/h বেগে, যেখানে আমার এই যে 60 মিনিট বা মানে 45 মিনিট বিলম্ব হয়, আবার আরেক দিন আমি যাব কততে? 5 কিলোমিটার/h বেগে। তাহলে এই যে একটা সময় আর এই যে একটা সময়, এই দুইটা সময়ের পার্থক্য কত? ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি, তার মানে কি সময় বের হয়েছে। তাহলে এইটা একটা সময়, এটা একটা সময়, এই দুইটা সময়ের পার্থক্য কত আমরা বের করছি? এই যে 1 ঘন্টা বের করছি। এই যে সমান সমান 1 ঘন্টা লিখলাম। এখন আপনি লসাগু করেন, 3 আর 5 এর লসাগু হবে হচ্ছে 15, এখানে হয়ে যাবে 5d মাইনাস এখানে 3d ইজ ইকুয়াল টু 1। তাহলে 5 থেকে 3 বাদ দিলে এই যে 2d, 2d ইজ ইকুয়াল টু 15, তাহলে d ইজ ইকুয়াল টু কত? এই যে 7.5। তাহলে বাসা থেকে অফিসের দূরত্ব কত হবে? এই যে 7.5 কিলোমিটার হবে। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে এ ম্যান ট্রাভেলড 1/4 of the total distance of his trip by car. He traveled the remaining distance on foot. The ratio of his walking time to driving time was 15:1. Calculate the ratio of his driving speed to his walking speed. বলতেছে যে একজন মানুষ একটা নির্দিষ্ট দূরত্বের 1/4 গাড়িতে যাবে আর অবশিষ্ট অংশ পায়ে হেঁটে যাবে। তো বলতেছে যে পায়ে হাঁটার সময় এবং ড্রাইভিংয়ের সময়ের যে অনুপাত, অর্থাৎ পায়ে হেঁটে সে যত সময় যায় আর গাড়িতে যখন যায় এই সময়ের অনুপাত দেওয়া আছে 15:1। আমাদেরকে বের করতে হবে যে ক্যালকুলেট দ্য রেশিও অফ হিজ ড্রাইভিং স্পিড টু হিজ ওয়াকিং স্পিড। তাহলে তার গাড়ি চালানোর গতি এবং পায়ে হাঁটার গতির অনুপাতটা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করেন এখানে বলতেছে যে টোটাল ডিস্টেন্সের 1/4 গাড়িতে যাবে। তাহলে আমরা তো এগুলো খুব ভালোভাবেই জানি যে টোটাল ডিস্টেন্সের 4 ভাগের 1 ভাগ সে
গাড়িতে যাবে। তাহলে এই যে কার বা গাড়িতে যাবে, আর আরেকটা অংশ কি পায়ে হেঁটে যাবে। তো টোটাল দূরত্বই হচ্ছে 4, টোটাল দূরত্বই হচ্ছে 4। যার 1 ভাগ যদি গাড়িতে যায় তাহলে অবশিষ্ট 3 ভাগ সে পায়ে হেঁটে যাবে। এইটা হচ্ছে তাদের কি ডিস্টেন্স, এটা হচ্ছে তাদের ডিস্টেন্স। ঠিক আছে, এবং কোথায় কত সময় ব্যয় করে সেই সময়টাও এখানে দেওয়া আছে, যে তারা যখন পায়ে হাঁটবে তখন সময় নেবে হচ্ছে 15, পায়ে হাঁটার সময় কত 15, ঠিক আছে। আর গাড়িতে যখন যাবে সেই সময়টা কত, এই যে লেখা আছে 1, ঠিক আছে। গাড়িতে যখন যাবে সেই সময়টা লেখা আছে কত 1। তার মানে এখানে আমরা ডিস্টেন্সের অনুপাতটা জানি, টাইমের অনুপাতটা জানি। আমাকে বের করতে হবে স্পিড, অর্থাৎ এই যে কারের স্পিড, কারের গতিবেগ আর হচ্ছে হাঁটার গতিবেগ, এই দুইটার অনুপাত কত। ড্রাইভিং স্পিড আর ওয়াকিং স্পিডের গতিবেগটা কত, এইটা আমাকে বের করতে হবে। তো আমরা স্পিড মানে কি জানি, স্পিড মানে হচ্ছে এই যে ডিস্টেন্স ডিভাইডেড টাইম, এই যে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তাহলে কারে আমি কত দূরত্ব অতিক্রম করছি, 1 দূরত্ব, আমার টাইম কত, এই যে 1। আবার দেখেন পায়ে হেঁটে আমি কত দূরত্ব অতিক্রম করছি, এই যে 3, আমার টাইম কত লাগছে, এই যে 15 লাগছে। 15-র সাথে 1 গুণ করে দেন, এখানে 15 হবে। 3-এর সাথে 1 গুণ করে দেন, এখানে 3 হবে। 15 আর 3কে আমরা ছোট করে লিখতে পারি 5:1। অর্থাৎ ওই মানুষটার এই যে ড্রাইভিং স্পিড আর হাঁটার গতিবেগের যে অনুপাত, সেটা কত হবে, 5:1 হয়ে যাবে, অপশন বি। পরেরটাতে চলে যান। দেখেন 5 নম্বরে বলা হচ্ছে যে এ ট্রেন লেফট ঢাকা ফর চিটাগাং at 62 km/h and at the same time another train left Chittagong for Dhaka at 48 km/h on the same route. How far apart were the two trains 1 hour before they meet? সহজ জিনিস। এখানে বলতেছে যে একটা ট্রেন ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে 62 km/h বেগে যাত্রা শুরু করে। বলতেছে যে একই সময়ে অন্য একটা ট্রেন চিটাগাং থেকে ঢাকার উদ্দেশ্যে 48 km/h বেগে যাত্রা শুরু করে। হাউ ফার অ্যাপার্ট ওয়ার দে টু ট্রেনস 1 hour বিফোর দে মিট? তাহলে তাদের সাক্ষাতের 1 ঘন্টা পূর্বে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। অর্থাৎ যখন তাদের সাক্ষাৎ হবে ঠিক সেখান থেকে 1 ঘন্টা আগে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এটা বের করতে হবে। এখানে দেখেন আগে প্রথমে রিলেটিভ স্পিড বের করলে উত্তর পেয়ে যাব। এখানে আগে আমাদের রিলেটিভ স্পিড বের করতে হবে। যেহেতু দুইটা ট্রেনের ডিরেকশন অপোজিট, একটা ঢাকা থেকে চিটাগাংয়ের দিকে যাচ্ছে আর একটা চিটাগাং থেকে ঢাকার দিকে আসতেছে, তাহলে ডিরেকশন অপোজিট না? তাহলে ডিরেকশন অপোজিট হলে রিলেটিভ স্পিড কি হবে, যোগ হবে। একটার গতি 62 আর একটার গতি হচ্ছে 48, তাহলে দুইটা মিলে কত হয়ে যাবে, 110 km/h হবে। দেখেন যখন টাইম সেম হবে তখন তাদের অতিক্রান্ত দূরত্ব, মানে তাদের গতিবেগটাকে আমরা তাদের অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। ঠিক আছে, এই যে বলে না এখানে যে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে যাত্রা শুরু করছে। একই সময়ে যাত্রা শুরু করলে কথাটা মাথায় রাখেন, টাইম টাইম যখন সেম হয়, টাইম যখন সেম হয় তখন গতিবেগের অনুপাত বা তাদের গতিবেগটা আর ডিস্টেন্সটা এই দুইটা সমান হয়ে যাবে। ঠিক আছে, টাইম যখন সেম হবে তখন তাদের গতিবেগের অনুপাত আর ডিস্টেন্সের অনুপাত এই দুইটাই কি হবে, সমান হবে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাদের সাক্ষাৎ হওয়ার 1 ঘন্টা পূর্বে এই দুইটা ট্রেনের দূরত্ব কত হবে। তাহলে 1 ঘন্টায় এই দুইটা ট্রেনের দূরত্ব কত দেখা যাচ্ছে, 1 ঘন্টায় এই দুইটা ট্রেন কত যায়, 1 ঘন্টায়
এই দুইটা ট্রেন কত দূরত্ব অতিক্রম করে। আপনি বলবেন যে একটা যায় 62 আর একটা যায় 48, তাহলে যেহেতু দুইটা ট্রেন একে অন্যের বিপরীত দিক থেকে আসতেছে তার মানে রিলেটিভ স্পিড কত 110, তার মানে 1 ঘন্টায় দুইটা ট্রেন মিলে কত দূরত্ব অতিক্রম করবে 110 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যদি 110 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে এই দুইটা ট্রেনের যখন সাক্ষাৎ হবে ঠিক তার 1 ঘন্টা পূর্বে এই দুইটা ট্রেনের মধ্যবর্তী দূরত্ব হবে এই 110 কিলোমিটার। ঠিক আছে, 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে তাদের দেখা হওয়ার 1 ঘন্টার পূর্বের দূরত্ব। তাহলে 1 ঘন্টায় 110 গেলে তাদের যখন সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের 1 ঘন্টা পূর্বে এই দুইটা ট্রেনের মধ্যবর্তী দূরত্ব 110ই হবে। ঠিক আছে। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে যে মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই স্টার্টেড ফ্রম পয়েন্ট এ অ্যান্ড রিচড পয়েন্ট বি in 10 minutes and 9 minutes respectively. If the traveling speed of Mr. X was 2 miles per hour less than that of Mr. Y, what was the distance between A and B? দেখেন এখানে বলা হচ্ছে যে এক্স এবং ওয়াই এই দুইজন মিলে এ থেকে বি পয়েন্টে যাবে। এ যাবে 10 মিনিটে, বি যাবে 9 মিনিটে, এবং এদের যে গতিবেগ এখানে বলেই দিচ্ছে যে ওয়াই এর গতিবেগ যতটুকু হবে এক্স এর গতিবেগ হবে তার চেয়ে 2 কিলোমিটার কম। সো ওয়াই এর গতিবেগটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার ধরি তাহলে এক্স এর গতিবেগটাকে কত ধরতে হবে, 2 কম ধরতে হবে, অর্থাৎ -2 কিলোমিটার পার আওয়ার ধরতে হবে। এখন এরা দুইজনে এক্স এবং ওয়াই এই দুইজনই একই দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে। এক্স আর ওয়াই এই দুইজনই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে। এর সময় লাগছে 10 মিনিট, বির সময় লাগছে 9 মিনিট। তো জিজ্ঞাসা করছে যে এ থেকে বি পয়েন্টের দূরত্ব কত, অর্থাৎ ডিস্টেন্স বের করতে হবে। সো ডিস্টেন্স মানে আমরা সবাই কি জানি, ডিস্টেন্স মানে জানি স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম, এখানে সেম কাজটাই করব। যে আমরা যদি এক্স এর কথা ধরি, এক্স এর স্পিড কত, আপনি বলবেন যে ভাইয়া a-2, এইটার সাথে এর কত সময় লাগছে 10 মিনিট, এটা যেহেতু ঘন্টায় তাই আমরা এই 10 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য কি করব, নিচে 60 ভাগ করে দিব, সমান সমান। তাহলে এ থেকে বিতে যাওয়ার দূরত্ব আমরা পেয়ে গেলাম, কারণ স্পিড ইনটু টাইম করছি, তার মানে বিতে পৌঁছে গেছি। ঠিক সেমভাবে বির কথাও প্রযোজ্য। বির গতিবেগ কত এ, বির সময় কত লাগছে 9 মিনিট, এই 9কে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট 60 দিয়ে ভাগ করে দিব। তাহলে এই যে এ থেকে বির দূরত্ব এবং এ থেকে বির দূরত্ব দুইটা সমান হয়ে গেল। এখন আপনি ক্যালকুলেশন করেন, এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারেন, 3 এখানে 3 বার দিতে পারেন, 3 এখানে 20 বার দিতে পারেন, 2 এখানে 3 বার দিতে পারেন, 2 এখানে 10 বার দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 10 দিয়ে যদি এদেরকে গুণ করে দিই আর তাহলে এখানে হয়ে যাবে 10a-20, আর এই পাশে কত হয়ে যাবে, 3 আর 3 গুণ করে দিলে 3 × 9 আর একটা এ, তার মানে হচ্ছে 9a। তাহলে 10a থেকে 9a বাদ দিলে শুধু এ পাওয়া যায়, আর এই পাশে কত চলে আসে, 20 চলে আসে। তো আমাকে বলতেছে যে এ থেকে বির দূরত্ব কত। তো এই যে এইটাও হচ্ছে আমার এ থেকে বির দূরত্ব, এইটাও হচ্ছে আমার এ থেকে বির দূরত্ব। যে কোনো একটা পাশে আমরা এর মানটা বসাই দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো আমরা যদি এই পাশে মানটা বসাই যে এর মান 20, তাহলে a-2 মানে কত হবে, 18 হবে, গুণন এই যে 10/60 মানে সময়টা হচ্ছে 10/60। তাহলে দেখেন ডিস্টেন্সটা কত হচ্ছে, 0 0 কেটে দেন, 6-18 ভিতরে যাবে 3 বার, তার মানে ডিস্টেন্সটা আপনার কত হবে, এই যে 3 কিলোমিটার হয়ে যাবে। যে এ থেকে বির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার।
পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে যে এ ট্রেন কাভার্স দ্য ডিস্টেন্স এক্স বিটুইন টু সিটিজ ইন ওয়াই আওয়ার্স। বলতেছে যে একটা ট্রেন এই এক্স ডিস্টেন্স অতিক্রম করবে ওয়াই ঘন্টায়। অ্যারাইভিং 2 আওয়ার্স লেট, এতে করে তার 2 ঘন্টা দেরি হবে। হোয়াট রেট উড পারমিট দ্য ট্রেন টু অ্যারাইভ অন শিডিউল। বলতেছে যে ট্রেনটা যদি সঠিক সময়ে পৌঁছাইতে চাইতো তাহলে তার গতিবেগটা কত হতো। হোয়াট রেট উড পারমিট দ্য ট্রেন টু অ্যারাইভ অন শিডিউল। ট্রেনটা যদি সঠিক সময়ে পৌঁছাইতে চায় তাহলে গতিবেগটা কত হবে। দেখেন এখানে বলা হচ্ছে যে এই যে ডিস্টেন্স, এখানে কয়টা কথা বুঝছেন, এখানে ডিস্টেন্সটা আপনার কত, ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর এই যে টাইম, এই এক্স ডিস্টেন্স অতিক্রম করতে কত সময় লাগছে, ওয়াই ঘন্টা সময় লাগছে। এই ওয়াই ঘন্টা সময় লাগার কারণে আপনার কি হয়ে গেছে, 2 ঘন্টা বিলম্ব হয়েছে। আপনি এক্স কিলোমিটার ধরেন, যে এক্স কিলোমিটার পথ আপনি ওয়াই ঘন্টায় পৌঁছাইছেন, তার মানে আপনার 2 ঘন্টা দেরি হয়েছে। তার মানে এটা হচ্ছে আপনার লেট টাইম। আপনার যদি কারেক্ট টাইম মানে আপনি যদি সঠিক সময়ে পৌঁছাইতেন তাহলে সময়টা কত লাগতো, আপনি বলবেন যে ওয়াই ঘন্টা সময় লাগছে, তার মানে এটা তো আমার 2 ঘন্টা বিলম্ব টাইম। তাহলে সঠিক সময় কত, ওয়াইয়ের চেয়ে 2 ঘন্টা কম, তার মানে সঠিক সময় হচ্ছে ওয়াই মাইনাস 2 আওয়ার্স। কথা কি বোঝা গেছে? এক্স কিলোমিটার দূরত্ব আমি ওয়াই ঘন্টায় পৌঁছাইছি, যার কারণে আমার 2 ঘন্টা বিলম্ব হয়েছে। তাহলে আমি যদি সঠিক সময়ে পৌঁছাতাম তাহলে আমার সময় কত লাগা উচিত ছিল, ওয়াইয়ের চেয়ে 2 ঘন্টা কম, কারণ ওয়াই ঘন্টায় পৌঁছাইলে তো আমার 2 ঘন্টা বিলম্ব হয়। তাহলে আমার সঠিক সময় কত হবে, ওয়াইয়ের চেয়ে 2 কম। তাহলে বলতেছে যে যদি সঠিক সময়ে পৌঁছাইতে চাইতেন, অর্থাৎ ওয়াই মাইনাস 2 ঘন্টায় যদি আপনি পৌঁছাইতে চাইতেন তাহলে আপনার গতিবেগ কত থাকার কথা। তাহলে গতিবেগ সমান সমান আমরা কি জানি, ডিস্টেন্স ডিভাইডেড টাইম। সো ডিস্টেন্স কত, এজ এক্স, আর টাইম কত, যদি সঠিক সময়ে পৌঁছাইতে চাই তাহলে সঠিক সময় লাগবে এই যে ওয়াই মাইনাস 2, এটা হচ্ছে আমার সঠিক সময়। তার মানে গতিবেগ আমার কত হওয়া উচিত ছিল, এক্স ডিভাইডেড ওয়াই মাইনাস 2। এই যে দেখেন অপশন এতে উত্তর আছে। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন 8 নাম্বার কি বলা হচ্ছে যে কামরুল ইউজুয়ালি ওয়ার্কস টু হিজ অফিস ফ্রম হিজ হাউস অ্যাট এ স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার। ইট টেক্স হিম 10 minutes longer to walk the same distance at 6 kilometer per hour. What is the distance in kilometer between his house and office? বলতেছে যে কামরুল সাধারণত তার বাড়ি থেকে অফিসে 8 কিলোমিটার পার, দেখেন এখানে বলা হচ্ছে যে কামরুল সাধারণত তার বাড়ি থেকে যখন অফিসে যায় তখন প্রতি ঘন্টায় তার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। বলতেছে যে এতে করে তার 10 মিনিট সময় বেশি লাগবে যদি সে 8 কিলোমিটারের জায়গায় 6 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। মানে যদি 8 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে যত সময় লাগবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তার চেয়ে কত সময় লাগবে, 10 মিনিট সময় বেশি লাগবে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন হিজ হাউস অ্যান্ড অফিস, তাহলে তার বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করেন এখানেও কিন্তু সেম এই টাইপের প্রশ্ন কিছুক্ষণ আগে আমরা সলভ করে আসলাম যে ভাই এখানে আমরা এই টাইমটাকে ইকুয়েট করব, অর্থাৎ এই যে 10 মিনিট সময় বেশি লাগতেছে এটাকে ইকুয়েট করব। তো 10 মিনিট সময় কখন বেশি লাগবে, যখন আমি এই যে আমার ডিস্টেন্স বাসা থেকে অফিসের দূরত্ব ডি কিলোমিটার, এই ডি ডিস্টেন্সটা যখন আমি 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাব তখন আমার 10 মিনিট সময় বেশি লাগবে কার চেয়ে, যখন আমি এই ডি কিলোমিটার পথটা 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাব তার চেয়ে। তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত, 10 মিনিট।
এই 10কে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য নিচে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। এখন এই শূন্য আর এই শূন্য কেটে দেন, তাহলে 6 8 এর লসাগু কত, 24। তাহলে এখানে হবে 4d মাইনাস 3d ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এখানে কত হয়ে যাবে, 6d ইজ ইকুয়াল টু 24। তাহলে d ইজ ইকুয়াল টু কত হবে, এই যে 4/24। তার মানে তার বাসা থেকে অফিসের দূরত্ব কত, 4 কিলোমিটার। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 নম্বরে কি বলা হচ্ছে, যে এ ট্রেন কাভার্স এ ডিস্টেন্স অফ 80 কিলোমিটার at a speed of 40 kilometer per hour for the first 60 kilometer and the remaining distance at a speed of 20 kilometer per hour. What is the average speed in kilometer per hour of the train on the journey? বলতেছে যে 80 কিলোমিটারের একটা দূরত্ব, যার প্রথম 60 কিলোমিটার পথ যাবে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আর অবশিষ্ট পথটা যাবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তো জিজ্ঞাসা করছে যে ওই সম্পূর্ণ যাত্রায় ট্রেনের গড় গতিবেগটা কত, এটা বের করেন। কথা বুঝছেন, এখানে কিন্তু ডিরেক্ট ওই যে 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই এই সূত্র প্রয়োগ করলে কিন্তু ম্যাথ আসবে না। ওই সূত্র প্রয়োগ করলে কিন্তু এখানে উত্তর ভুল আসবে। এখানে বলতেছে যে 80 কিলোমিটারের মধ্যে প্রথম 60 কিলোমিটার যাবে 40-এ, আর পরবর্তী 20 কিলোমিটার যাবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগ কত? দেখেন এভারেজ স্পিডের আমরা দুইটা সূত্র জানি। এভারেজ স্পিডের আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে টোটাল ডিস্টেন্সকে আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলে এভারেজ স্পিড বের হয়ে যাবে। এখানে মূলত এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা কত, আপনি বলবেন যে 80 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম কত, তাহলে আপনি বলবেন যে ভাইয়া টাইম মানে হচ্ছে এই যে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। তাহলে এই যে 80-র মধ্যে প্রথম 60 কিলোমিটার পথ আমি 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেছি, তার মানে একটা সময় হচ্ছে এটা। আর বাকি 20 কিলোমিটার পথ আমি 20 কিলোমিটার পার আওয়ার বেগে গেছি, তার মানে বাকি সময় হচ্ছে এটা। তাহলে খেয়াল করে দেখেন, এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 80, সময় কত, 20 এখানে 3 বার, 20 এখানে 2 বার, 2 দিয়ে 3কে ভাগ করলে এই যে 1.5, আর এখানে কত 1। তার মানে হচ্ছে এই যে 80 ডিভাইডেড কত, এই যে 2.5 বা 2.5 ঘন্টা। এখন এই টাইম দিয়ে ডিস্টেন্সকে ভাগ করে দেন, এই যে 80 গুণন 10, কারণ দশমিককে তুলে দিছি তো এই জন্য উপরে 10 লিখছি, আর নিচে কত 25। 5 এখানে 2 বার, 5 এখানে 5 বার, 5 এখানে 16 বার যাবে, 16 আর 2 গুণ করে দিলে এই যে 32 হচ্ছে আপনার এভারেজ স্পিড। পরেরটাতে চলে যান, 10 নম্বর। এই বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছেন আপনারা, নাকি শুধু পড়াই যাচ্ছি? বোঝা যাচ্ছে বিষয়গুলো? আচ্ছা,
দেখেন 10 নম্বর, দেখেন 10 নম্বরে বলা হচ্ছে যে টু সাইক্লিস্ট স্টার্ট হাইকিং ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট a trail 3 hours apart. The second cyclist travels at 10 miles per hour and starts 3 hours after the first cyclist who is traveling at 6 miles per hour. How much time will pass before the second cyclist catches up with the first from the time the second cyclist start hiking? এখানে বলতেছে যে ভাই দুইজন সাইকেল চালক 3 ঘন্টার একটা দূরত্ব থেকে মানে এক, দেখেন এই প্রথম লাইনটা বোঝার আগে এই দ্বিতীয় লাইনটা বোঝেন, এটা বোঝেন। এখানে বলতেছে যে দ্বিতীয় সাইক্লিস্ট যার গতিবেগ হচ্ছে 10 মাইল পার আওয়ার, সে 3 ঘন্টা পরে প্রথম সাইক্লিস্টের 3 ঘন্টা পরে যাত্রা শুরু করছে। বলতেছে যে দ্বিতীয় সাইক্লিস্ট প্রথম সাইক্লিস্টের 3 ঘন্টা পরে যাত্রা শুরু করছে। প্রথম জনের গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় 6 আর দ্বিতীয় সাইকেল চালকের গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় 10। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে দ্বিতীয় সাইকেল চালক যখন থেকে সাইকেল চালানো শুরু করছে, ঠিক তখন থেকে কতক্ষণ পরে দ্বিতীয় সাইকেল চালক প্রথম সাইকেল চালককে অতিক্রম করবে। কথা বুঝছেন? এখানে বলতেছে যে দুইজন সাইকেল চালক 3 ঘন্টার দূরত্বে যাত্রা শুরু করছে, মানে হচ্ছে এই যে পরের লাইনে এই বিষয়টা ক্লিয়ার করতেছে যে প্রথম সাইকেল চালক 6 মাইল/আওয়ার বেগে যাত্রা শুরু করে, তার ঠিক 3 ঘন্টা পরে দ্বিতীয় সাইকেল চালক 10 মাইল/আওয়ার বেগে যাত্রা শুরু করবে। সো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে দ্বিতীয় সাইকেল চালক যখন থেকে যাত্রা শুরু করে ঠিক তখন থেকে কত সময় পরে এই দ্বিতীয় সাইকেল চালক প্রথম সাইকেল চালককে ওভারটেক করবে। আমরা প্রথম ক্লাসে পড়ে আসি নাই মিটিং টাইম। এই মিটিং টাইম মানে কি? মিটিং টাইম মানে হচ্ছে এই যে ইনিশিয়াল সেপারেশন ডিভাইডেড রিলেটিভ স্পিড। তাহলে ইনিশিয়াল সেপারেশন কত? প্রথম সাইকেল চালক দ্বিতীয় সাইকেল চালকের 3 ঘন্টা আগেই রওনা দিছে, তো প্রথম সাইকেল চালক প্রতি ঘন্টায় যায় 6, তাহলে 3 ঘন্টায় আগেই কত দূর চলে যাবে? 18 চলে যাবে। তাহলে দুই সাইকেল চালকের মধ্যে দূরত্ব প্রথমেই কত হবে? 18 হবে। এখন আসেন রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত হবে? আপনি বলবেন যে যেহেতু দুইজন একই দিকে যাচ্ছে তাহলে দ্বিতীয় সাইকেল চালকের গতি 10, প্রথম সাইকেল চালকের গতি 6, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 4 হবে। তাহলে এই যে রিলেটিভ স্পিড 4 দিয়ে এই 18কে ভাগ করলে কত পাবেন? 4.5। তাহলে আমরা কি জানি যে রিলেটিভ স্পিড কখন শুরু হয়? 3 ঘন্টা পরে শুরু হয়েছে। 3 ঘন্টা পরে শুরু হয়েছে, তার মানে রিলেটিভ স্পিড যখন শুরু হয়েছে অর্থাৎ দ্বিতীয় সাইকেল চালক যখন সাইকেল চালানো শুরু করতে তখনই রিলেটিভ স্পিড শুরু হয়েছে। তার মানে দ্বিতীয় সাইকেল চালক যখন যাত্রা শুরু করছে ঠিক তখন থেকে এই যে 4.5 ঘন্টা পরে এই দ্বিতীয় সাইকেল চালক প্রথম সাইকেল চালককে ওভারটেক করবে। উত্তর হচ্ছে 4.5 ঘন্টা। ঠিক আছে, সহজ জিনিস, জাস্ট কথাটা পেঁচাইছে যে দ্বিতীয় সাইকেল চালক রওনা দেওয়ার 4.5 ঘন্টা পরে প্রথম সাইকেল চালককে ওভারটেক করে ফেলবে। এই মিটিং টাইমের বিষয়ে আসলে আপনারা এটা লাগাই দিবেন, তাইলেই ম্যাথ বের হয়ে যাবে। ঠিক আছে, প্যারা নেওয়ার দরকার নেই, এইগুলাতে XYZ ধরে করার কোনো প্রয়োজন নাই। পরেরটাতে চলে যান 11 নম্বর। দেখেন 11 নম্বরে কি বলতেছে যে এ ম্যান হ্যাড ট্রাভেলড 1/3 অফ দ্য টোটাল ডিস্টেন্স অফ হিজ ট্রিপ when his car broke down. He finished the journey on foot, spending 20 times as long walking as he had spent driving. How many times faster was his driving speed than his walking speed? কিছুক্ষণ আগে এই টাইপের একটা করে আসছি না, সেম। এখানে বলা হচ্ছে যে একজন মানুষ তার মোট ডিস্টেন্সের 1/3 যাওয়ার পরে তার গাড়ি নষ্ট হয়ে যাবে, তারপরে অবশিষ্ট পথটুকু সে পায়ে হেঁটে যাবে। তো এখানে বলা হচ্ছে যে সে যত সময় গাড়ি চালায়
তার 20 গুণ সময় সে পায়ে হাঁটে। এবং আমাদেরকে বের করতে হবে যে তার গাড়ি চালানোর গতিবেগ পায়ে হাঁটার গতিবেগের চেয়ে কত গুণ বেশি। তার গাড়ি চালানোর গতিবেগ পায়ে হাঁটার গতিবেগের চেয়ে কত গুণ, এইটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে এই যে গাড়িতে যাবে, গাড়িতে যাবে এবং পায়ে হেঁটে যাবে, গাড়িতে যাবে এবং পায়ে হেঁটে যাবে কত দূরত্ব, বলতেছে যে 3/1 দূরত্ব গাড়িতে যাবে। তাহলে 3/1 যদি গাড়িতে যায় তাহলে পায়ে হেঁটে যাবে কত, 2 ভাগ। তাহলে এটা হচ্ছে তাদের ডিস্টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে তাদের ডিস্টেন্স। আর সময়ের কথা কি বলতেছে, বলতেছে যে গাড়িতে এই যে দেখেন, হি ফিনিশ দ্য জার্নি অন ফুট স্পেন্ডিং 20 টাইমস অ্যাজ লং ওয়াকিং অ্যাজ হি হ্যাড স্পেন্ড ড্রাইভিং। অর্থাৎ ড্রাইভিংয়ে যত সময় দেয় তার 20 গুণ সময় সে পায়ে হাঁটে। তাহলে ড্রাইভিংয়ের সময় যদি ধরে নেন যে 1 ঘন্টা যদি দেয়, তাহলে পায়ে হাঁটবে কত ঘন্টা, 20 গুণ, অর্থাৎ ধরে নেন যে 20 ঘন্টা। সো আমাকে বের করতে হবে তাদের গতিবেগ কত, গতিবেগ অর্থাৎ এই যে গাড়ির স্পিড আর হচ্ছে পায়ে হাঁটার স্পিড, এটা বের করতে হবে। সো স্পিড মানে কি জানি, এই যে ডিস্টেন্স ডিভাইডেড টাইম, এই যে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তো গাড়ির ডিস্টেন্স কত, 1, গাড়ির সময় কত, 1, ঠিক আছে। পায়ে হাঁটার ডিস্টেন্স কত, 2, পায়ে হাঁটার সময় কত, 20, 20 এটার সাথে গুণ করে দিলে 20 20, 2 এটার সাথে গুণ করে দিলে 2 2। তাহলে এখানে কত হয়ে যাবে 10, এখানে কত হয়ে যাবে 1। তো প্রশ্নে তো আমাদেরকে এটাই জিজ্ঞাসা করছে যে হাউ মেনি টাইমস ফাস্টার ওয়াজ হিজ ড্রাইভিং স্পিড উইথ হিজ ওয়াকিং স্পিড, অর্থাৎ তার পায়ে হাঁটার চেয়ে গাড়ি চালানোর গতিবেগ কত বেশি, কত গুণ বেশি, টাইমস বলছে কত গুণ বেশি। তাহলে এই যে পায়ে হাঁটার গতিবেগ 1, গাড়ি চালানোর গতিবেগ 10, তাহলে কত গুণ বেশি হচ্ছে, আপনি বলবেন যে ভাইয়া 10 গুণ বেশি হচ্ছে বা 10 টাইমস বেশি হচ্ছে। এই যে অপশনের উত্তর। একই প্রশ্ন সামান্য জাস্ট পরিবর্তন করে, এটা দিছে 2001-2 সালের আইবিএর বিবিএর অ্যাডমিশন টেস্টে, আর আগেরটা যেটা ছিল ওইটা জাস্ট 2002-3 সালে দিছে। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন এটা আইবিএর খুব ফেভারিট একটা ম্যাথ, বুঝতে পারছেন, এই ফেরির এই অঙ্কটা। এটা অনেক জায়গাতেই দিছে, গ্যাস কোম্পানির পরীক্ষা দিছে, বেসরকারি ব্যাংকের পরীক্ষাতে আসছে, সরকারি ব্যাংকের পরীক্ষাতেও এই প্রশ্নটা আসছে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ ফেরি ক্যান ট্রাভেল টুয়াইস অ্যাজ ফাস্ট হোয়েন এমটি অ্যাজ হোয়েন ইট ইজ ফুল। ইট ট্রাভেলস 20 miles উইথ ফুল লোড, স্পেন্ডস 1 hour ফর আনলোডিং অ্যান্ড রিটার্ন টু ইটস অরিজিনাল পোর্ট এমটি। ইট টুক 11 hours টু কমপ্লিট দ্য জার্নি। হোয়াট ইজ দ্য স্পিড হোয়েন দ্য ফেরি ওয়াজ এমটি। বলতেছে যে একটা ফেরি যখন খালি অবস্থায় যাবে, খালি অবস্থায় যাবে তখন পূর্ণ অবস্থার চেয়ে দ্বিগুণ গতিতে যাবে। অর্থাৎ একটা ফেরিতে যখন মালামাল থাকবে তখন সেটা ধীর গতিতেই যাবে, স্বাভাবিক। আর ফেরিটাতে যখন কোনো মালামাল থাকবে না, ফেরিটাতে যখন কোনো মালামাল থাকবে না, খালি থাকবে, তখন সেটা আরো বেশি গতিতে যাবে না। তো এখানে সেটাই বলতেছে যে যখন ফেরিটা পূর্ণ অবস্থায় থাকে তখন তার গতিবেগ যত হবে, যখন খালি থাকবে তখন তার গতিবেগ হবে দ্বিগুণ। অর্থাৎ পূর্ণ থাকা অবস্থায় গতিবেগ যদি 1 হয়, তাহলে খালি থাকা অবস্থায় গতিবেগ কত হবে, 2 হবে। এইটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত। এরপর বলতেছে যে ইট ট্রাভেলস 20 miles উইথ ফুল লোড, এইটা 20 মাইল পথ পূর্ণ অবস্থায় যাবে। স্পেন্ডস 1 hour ফর আনলোডিং অ্যান্ড রিটার্ন টু ইটস অরিজিনাল পোর্ট এমটি, এবং 1 ঘন্টায় মালামাল আনলোড করবে, তারপর খালি অবস্থায় সে আবার তার পূর্বের পোর্টে, পূর্বের বন্দরে, আগের বন্দরে ফেরত আসবে। এরপরে বলা হচ্ছে ইট টুক 11 hours টু কমপ্লিট দ্য জার্নি, এবং এই পুরো জার্নিটা কমপ্লিট করতে তার 11 ঘন্টা সময় লাগে।
জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য স্পিড হোয়েন দ্য ফেরি ওয়াজ এমটি, অর্থাৎ ফেরিটা যখন খালি অবস্থায় থাকে তখন তার গতিবেগ কত। ফেরিটা যখন খালি অবস্থায় থাকবে তখন তার গতিবেগটা কত। এখান থেকে একটা কনসেপ্ট একটু মাথায় ঢুকায় নেন যে ডিস্টেন্স যদি আপনার সেম হয়, ডিস্টেন্স যদি আপনার কনস্ট্যান্ট হয়, তাহলে কি হবে। দেখেন এখানে ধরে নেন যে এই ফেরিটা ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেছে, আবার নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরত আসছে। কারণ প্রশ্ন তো তাই বলতেছে যে সে 20 মাইল পথ যাবে মালামাল নিয়ে, আবার মালামাল আনলোড করে আবার আগের অবস্থায় মানে আগের বন্দরে ফেরত আসবে। তার মানে ঢাকা থেকে মালামাল নিয়ে সে একবার নারায়ণগঞ্জে যাবে, আবার নারায়ণগঞ্জ থেকে সে আবার ঢাকাতে ফেরত আসবে। তার মানে সে সেম ডিস্টেন্স অতিক্রম করতেছে না, অর্থাৎ যাওয়ার সময় সে 20 মাইল যাচ্ছে, আবার ফেরত আসার সময়ও সে 20 মাইল ফেরত আসতেছে, তাহলে ডিস্টেন্স এখানে সেম। সো ডিস্টেন্স যদি সেম হয় বা কনস্ট্যান্ট হয়, তাহলে এই স্পিডের সাথে এই স্পিড রেশিও আর টাইম রেশিও এই দুইটা উল্টা হয়ে যায়। স্পিড রেশিও আর টাইম রেশিও কি হবে, উল্টা হবে। সো এখানে আমাদের স্পিড রেশিও দেওয়া আছে, সো আমরা চাইলেই এখান থেকে টাইম রেশিও বের করতে পারি। সো ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে স্পিড যদি 1:2 হয়, তাহলে টাইম কত হবে, উল্টা হবে, অর্থাৎ 2:1 হবে। বোঝা গেছে, টাইম 2:1 হবে। এখন বলতেছে যে এই জার্নিতে টোটাল 11 ঘন্টা সময় লাগে। এখন এই 11 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কিন্তু সে মালামাল আনলোড করে, এটা কিন্তু বলেই দেওয়া আছে যে স্পেন্ডস 1 আওয়ার ফর আনলোডিং। তাহলে 11 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি মালামাল সে আনলোড করে, তাহলে বাদ বাকি যেই 10 ঘন্টা থাকে, এই 10 ঘন্টায় সে যাওয়া এবং আসার সময়। 11 ঘন্টা সময় লাগবে এই পুরো জার্নি কমপ্লিট করতে। তার মধ্যে 1 ঘন্টা, 11 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় সে মালামাল আনলোড করবে। তাহলে বাদ বাকি যে 10 ঘন্টা থাকে, এই 10 ঘন্টা সময় তার হচ্ছে ট্রাভেলিং টাইম, অর্থাৎ সে যাবে এবং আসবে, এতে করে তার 10 ঘন্টা সময় লাগবে। এখানে খেয়াল করেন তো, এখানে টোটাল টাইম কত লাগতেছে, এখানে টোটাল টাইম কত, আমাদের অনুপাতে টোটাল টাইম কত। আপনি বলবেন যে টোটাল টাইম 2 আর 1 3, তাহলে আমাদের বোর্ডে টোটাল টাইম যেটা 3, প্রশ্নে টোটাল টাইম কত 10। তাহলে 1 সমান সমান কত হবে, আপনি বলবেন যে 3.33 হবে। তাহলে এই 1 সমান সমান যদি 3.33 হয়, তাহলে এই 2 সমান সমান কত, 6.67 হবে, 6.67। তো আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ফেরিটা যখন খালি অবস্থায় থাকে তখন তার গতিবেগ কত। তাহলে গতিবেগ মানে কি, গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তাহলে ডিস্টেন্স কত, যখন সে খালি অবস্থায় ফেরত আসছে তখনও তো সে 20 মাইল পথে ফেরত আসছে, তার মানে ডিস্টেন্স হচ্ছে আপনার 20। আর খালি অবস্থায় যখন ফেরত আসবে তখন টাইম কত লাগবে, এই যে 3.33 লাগবে। তাহলে এই যে 3.33 দিয়ে ভাগ করে দেন, 3.33 দিয়ে ভাগ করে দিলে এটা হবে 6.006, বা অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে 6 মাইল/আওয়ার হচ্ছে খালি অবস্থায় গতিবেগ। ঠিক আছে, 6 মাইল/আওয়ার হচ্ছে খালি অবস্থায় ফেরিটার গতিবেগ। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13তে কি বলা হচ্ছে যে এ ম্যান ইন্টেন্ডস টু রান এ সার্টেন ডিস্টেন্স ইন 1/4 লেস টাইম দেন হি ইউজুয়ালি টেক্স, বাই হোয়াট পার্সেন্ট মাস্ট হি ইনক্রিজ হিজ রানিং স্পিড টু অ্যাকমপ্লিশ হিজ গোল। বলতেছে যে একজন মানুষ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে চায়, কত সময়, বলতেছে যে নর্মালি তার যেই সময়টা লাগে তার চেয়ে 4 ভাগের 1 ভাগ কম সময়, অর্থাৎ
আপনি ধরেন যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি আপনার 4 ঘন্টা সময় লাগে, সো আপনার মনের একান্ত বাসনা যে আপনি এই নির্দিষ্ট দূরত্বটা 4/1 কম সময় অতিক্রম করবেন। অর্থাৎ আগে 4 ঘন্টা সময় লাগতো, এখন আপনি 1 ঘন্টা সময় নেবেন। অর্থাৎ এখানে এই যে ওল্ডি লিখি, হ্যাঁ না ইউজুয়ালি লিখি, তাছাড়া দেখেন আরে ইউজুয়াল আর হচ্ছে নিউ, ঠিক আছে। তো স্বাভাবিক সময়টা কত বলতেছে যে নর্মালি আপনি যেই সময়টা নেন, তাহলে নর্মালি যদি আমি 4 ঘন্টা সময় নেই, তাহলে নতুন সময় কত হবে বলতেছে যে 4/1 কম সময়। তার মানে হচ্ছে 1 ভাগ কম মানে হচ্ছে 3 ঘন্টায় আমি পৌঁছাবো। এটা হচ্ছে আমার সময়ের অনুপাত। সময়ের অনুপাত কিছুক্ষণ আগে আমি বলছি যে ডিস্টেন্স যখন সেম হবে, এখানে তো এই যে সার্টেইন ডিস্টেন্স মানে একটা নির্দিষ্ট দূরত্ব, তার মানে ডিস্টেন্স এখানে কনস্ট্যান্ট হবে। একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার নর্মালি 4 ঘন্টা সময় লাগতো, কিন্তু সে চিন্তা করতেছে যে আমি এখন 1 ঘন্টা কম সময় নিব, অর্থাৎ তার নতুন সময় কত 3 ঘন্টা। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে আগে যদি 4 সময় লাগে, এখন সময় লাগবে কত 3। তাহলে তার গতিবেগ কত হওয়া লাগবে, গতিবেগটা কত হওয়া লাগবে? আপনি বলবেন যে ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, তার মানে গতিবেগের অনুপাত উল্টা হবে, অর্থাৎ এই যে 3:4 হবে। অর্থাৎ গতিবেগ যদি আগে 3 থাকে, এখন 4 করা লাগবে। তো প্রশ্নে এটাই জিজ্ঞাসা করছে যে বাই হোয়াট পার্সেন্ট মাস্ট হি ইনক্রিজ হিজ রানিং স্পিড টু অ্যাকমপ্লিশ হিজ গোল। অর্থাৎ সে তার মনের বাসনা পূরণ করার জন্য তার গতিবেগকে কত পার্সেন্ট বৃদ্ধি করবে। তাহলে আগে তার গতিবেগ ছিল কত 3, এখন তার গতিবেগ কত 4। তাহলে গতিবেগ কত বৃদ্ধি করতেছে, 1 বৃদ্ধি করতেছে না? তাহলে এই একটা কত পার্সেন্টের সমান? তাহলে আপনি বলবেন যে 3-এর ওপরে 1 বৃদ্ধি করতেছে। সো এটাকে যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি, তাহলে দেখতে পাবো এটা হচ্ছে 33.33%-এর সমান। উত্তর হচ্ছে অপশন সি, যে গতিবেগ তাকে 33.33% বৃদ্ধি করতে হবে। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14তে কি বলতেছে যে এ ফাদার অ্যান্ড এ সন স্টার্টেড ফর এ শপ অ্যাট দ্য সেম টাইম। ইন 1 minute the son moved 20 steps forward, and in the same time the father moved 30 steps forward. In one step the son covered 1 feet and the father covered 1.5 feet. If the son reached at store 10 minutes after his father, what was the distance of the store in feet? সহজ মত এখানে বলা হচ্ছে যে বাবা এবং ছেলে ধরে নেন যে তাদের বাড়ি থেকে একটা দোকানে যাবে, ঠিক আছে। বাবা এবং ছেলে তাদের বাড়ি থেকে দোকানে যাবে। তো বলতেছে যে তারা দুইজন একই সময় রওনা দিবে, মানে বাবা আর ছেলে একসাথে রওনা দিবে দোকানের উদ্দেশ্যে। তো বলতেছে যে 1 মিনিটে ছেলে 20 স্টেপ ফেলতে পারে, মানে 20 কদম যাকে বলা হয়, যে 20 কদম আগাবে। 1 মিনিটে 20টা পা ফেলবে, 20 কদম ফেলবে। আর বাবা 1 মিনিটে 30 কদম ফেলবে। তো বলা হচ্ছে যে প্রত্যেক স্টেপ, ছেলের প্রত্যেক স্টেপে সে 1 ফিট সামনে যাবে, আর বাবা তার প্রত্যেক স্টেপে 1.5 ফিট সামনে যাবে। এবং বাবা দোকানে পৌঁছার 10 মিনিট পরে ছেলেটাও দোকানে পৌঁছাবে। বাবা যখন দোকানে পৌঁছাবে, দোকানে পৌঁছাতে বাবার যত সময় লাগবে ছেলের তার চেয়ে 10 মিনিট সময় বেশি লাগবে। তো জিজ্ঞাসা করছে যে এই বাড়ি থেকে দোকানের দূরত্বটা কত, এটা বের করে দেখান। ভাই কিছুক্ষণ আগে এই টাইপের একটা ম্যাথ করে আসছি না, যে একজন 10 মিনিটে যাবে আর একজন 9 মিনিটে যাবে। সো এখানেও তো ডিস্টেন্সটা আপনি একই দূরত্ব অতিক্রম করতেছে। বাবাও যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, ছেলেও ঠিক ততটুকুই দূরত্ব অতিক্রম করতেছে। সো ওই একই দূরত্ব অতিক্রম করতে বাবার যদি মিনিট সময় লাগে, তাহলে ছেলের কত সময় লাগতেছে? 10 মিনিট বেশি, অর্থাৎ +10 মিনিট সময় লাগতেছে। এটা তো প্রশ্নই বলছে, তাই না? তারপরে খেয়াল করেন, বলতেছে যে বাবা
প্রতি মিনিটে 30 স্টেপ ফেলে এবং প্রত্যেক স্টেপে কত ফিট? 1.5 ফিট করে। তাহলে 30 স্টেপে কত ফিট ফেলবে? আপনি বলবেন যে 45 ফিট, অর্থাৎ বাবা 1 মিনিটে যাবে কত? 45 যাবে। এখন আসেন ছেলে প্রতি মিনিটে 20টা স্টেপ ফেলে, প্রত্যেক স্টেপে কত ফিট যাবে? 1 ফিট যাবে। তাহলে 1 মিনিটে কত ফিট যাবে? আপনি বলবেন যে 20 ফিট যাবে। তাহলে এখানে যেহেতু বাবা এবং ছেলে সেম ডিস্টেন্স অতিক্রম করে, আর ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইনটু টাইম, সো আমরা এখানে সেম কাজটা করব, যে স্পিড ইনটু টাইম কত। তাহলে খেয়াল করেন, ছেলের 1 মিনিটে কতটুকু, মানে 1 মিনিটে 20টা স্টেপ ফেলে, প্রত্যেক স্টেপে যদি 1 করে যায় তাহলে যাবে কত? 20 ফিট। কত সময়ে যাবে? এই যে ছেলের সময় কত? এই যে a+10, তাহলে এই যে স্পিড হচ্ছে 20 আর সময় কত? a+10। বাবার কত? এই যে 45। টাইম কত বাবার? এই যে এই যে 45। এখন ক্যালকুলেশন করেন, এই যে 20a+200 ইজ ইকুয়াল টু কত? 45, তাই না? 45। তাহলে 45 থেকে 20 বাদ দিলে এই যে 25a, 25 সমান সমান কত? এই যে 200। তাহলে এ সমান সমান কত হবে? 25 200-এর ভিতরে 8 বার যাবে না? তাহলে এই যে এইটাও হচ্ছে আমার ডিস্টেন্স, এইটাও হচ্ছে আমার ডিস্টেন্স, তাই না? ডিস্টেন্স। তাহলে এখানে এর মানটা বসায় দেন। তাহলে আমরা যদি ডিস্টেন্সটা বের করতে চাই, তাহলে এই যে 45-এর সাথে জাস্ট এর মান হচ্ছে 8কে গুণ করে দেই। 48-এ 320, 5 8 40, 320 আর 40-এ কত? এই যে 360 হয়ে যাবে। এই যে উত্তর 360, যে বাসা থেকে দোকানের দূরত্ব 360। এই পাশে বসালেও আপনার উত্তর ওই একই আসবে, 360 আসবে। ঠিক আছে, কারণ 10 8 18 আর 18 20 360। ঠিক আছে, যে বাসা থেকে দোকানের দূরত্ব হচ্ছে 360। আসেন পরেরটাতে, আসেন 15 নম্বর। দেখেন, এখানে বলা হচ্ছে যে এ কার ট্রাভেলড 75% অফ দ্য ওয়ে from town A to town B at an average speed of 50 mile per hour. The car travels at an average speed of s mile per hour for the remaining part of the trip. The average speed for the entire trip was 40 mile per hour. What is s? বলতেছে যে একটা গাড়ি এই শহর এ থেকে শহর বিতে যাবে, মানে শহর এ থেকে শহর বির যতটুকু দূরত্ব তার 75% দূরত্ব অতিক্রম করবে 50 মাইল পার আওয়ার বেগে, আর অবশিষ্ট দূরত্বটা সে এস মাইল পার আওয়ার বেগে অতিক্রম করবে। তো বলতেছে যে সম্পূর্ণ যাত্রাপথে ওই গাড়িটার গতিবেগ যদি 40 মাইল পার আওয়ার হয়, তাহলে হোয়াট ইজ এস? এই এস এর মানটা কত, এস এর ভ্যালুটা কত, এটা বের করেন। ভাই সহজ হিসাব। এখানে এখানে যেহেতু পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, তাহলে আমি ধরেই নিব যে এই যে টাউন এ বা শহর এ থেকে এই যে শহর বি, এটার দূরত্বকে আমি ধরে নিব 100। ধরে নিচ্ছি যে 100 মাইল। শহর এ থেকে শহর বির দূরত্ব কত? 100 মাইল। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। আর আমার এভারেজ স্পিড কত দেয়া আছে? এই 100 মাইল পথ আমার কত গতিতে যাবে? গড়ে 40 মাইল পার আওয়ার বেগে যাবে। তাহলে আমি যদি হিসাব করি যে আমার মোট সময় কত লাগবে, আমি যদি এখানে হিসাব করি যে আমার মোট সময় কত লাগবে এই 100 মাইল পথ যাইতে, আপনি তখন বলবেন টাইম মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে 100, আর গতিবেগ কত দেয়া আছে? এই পুরো জার্নিটা গড়ে আমি কত কিলোমিটার, কত মাইল পার আওয়ার বেগে যাব? 40 মাইল পার আওয়ার বেগে যাব। তো 40 দিয়ে 100কে ভাগ করলে আমরা এখানে পেয়ে যাব কত? 2.5 ঘন্টা পেয়ে যাব। 2.5 ঘন্টা। যে পুরো এই এ থেকে বিতে যদি আমি 40 মাইল পার আওয়ার বেগে যাই, তাহলে আমার মোট সময় লাগবে কত? 2.5 ঘন্টা। এখন বলতেছে যে এই 100 মাইল পথের 75% পথ, অর্থাৎ 75 মাইল পথ আমি যাব কত মাইল পার আওয়ার বেগে? এই যে 50 মাইল পার আওয়ার বেগে, 50 মাইল পার আওয়ার বেগে, প্লাস বাদ বাকি পথ, বাদ বাকি মানে কতটুকু পথ আছে আমার। আর 100-র মধ্যে 75 গেছি, আর যাইতে হবে কত? 25 যাইতে হবে না? এই 25 মাইল পথ আমি যাব কত? এস মাইল পার আওয়ার বেগে। তাহলে এই যে 75 মাইল পথ 50 মাইল পার আওয়ার বেগে গেলে যত সময় লাগবে,
আর এই 25 মাইল পথ এস মাইল পার আওয়ার বেগে যত সময় লাগবে, এই দুইটা সময় যোগ করলে কত পাবো? এই যে 2.5 ঘন্টা পাবো না আমি, 2.5 ঘন্টা পাবো। সো এইটা ক্যালকুলেশন করলে 25 এখানে 3 বার, এখানে 2 বার, তাহলে 1.5 আসে। এখন আপনি চিন্তা করেন তো ভাই, এখন আপনি নর্মালি চিন্তা করেন যে 1.5 এখানে আসছে, তাহলে 1.5-এর সাথে কত যোগ করে দিলে এখানে 2.5 আসবে। একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে 1.5-এর সাথে যদি আমরা এখানে এই একটাকে যোগ করে দেই তাহলেই টোটাল সময় কত হবে? 2.5 বা 2.5 ঘন্টা হবে। তার মানে আমি বলতে পারি যে এই 25কে যখন আমি এই 25কে যখন আমি এস দিয়ে ভাগ করতেছি তখন আমার সময় কত আসা লাগবে? 1 ঘন্টা আসা লাগবে। তাহলে এই এস দিয়ে 25কে ভাগ করলে যদি ভাগফল 1 আসে, তাহলে এস এর ভ্যালু ডেফিনেটলি আমার কত হওয়া লাগবে? 25 হওয়া লাগবে না? 25 হওয়া লাগবে। 25 হলেই তো এখানে 1 ঘন্টা চলে আসবে। তার মানে এই যে এস এর ভ্যালুটা মূলত কত হবে ভাই? এই যে 25 হবে। কিছুই না, জাস্ট অবজারভেশনের বিষয়। বোঝা গেছে যে এস এর ভ্যালু চাইছে, তার মানে এস এর ভ্যালু 25। মানে 75 মাইল পথ যাইতে যদি 1.5 ঘন্টা লাগে, তাহলে 25 মাইল পথ এস মাইল পার আওয়ার বেগে যেতে হলে আমাকে 1 ঘন্টায় যাইতে হবে। সো এস এর মানে 25কে যদি এস দিয়ে ভাগ করে যদি আমার এক ফলাফল আসে, 1 ঘন্টা আসে, তাহলে এস এর মানে অবশ্যই 25 হওয়া লাগবে। কারণ 25 দিয়ে 25কে ভাগ করলে 1 আসে, 1 আসবে, তাছাড়া অন্য কোনো কিছু আসবে না। আসেন পরেরটাতে, আসেন 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে যে এ ট্রেন নর্মালি ট্রাভেলস 60 মাইলস at a certain speed. On a day, due to mechanical problem, the train's speed is reduced by 10 mile per hour so that the journey takes 3 hours longer. What is the normal speed of the train? দেখেন এই ধরনের প্রশ্ন আমি ইকুয়েশন পর্যন্ত দেখাচ্ছি যে আপনি আসলে ইকুয়েশনটা কিভাবে ফর্ম করবেন। আমি ইকুয়েশনটা দেখাচ্ছি, বাট এই ধরনের প্রশ্ন প্রিলিমিনারি পরীক্ষায় আসছে এর আগেও। এই ধরনের প্রশ্ন আপনি কখনোই ইকুয়েশন সলভ করতে যাবেন না। ইকুয়েশন সলভ করতে গেলে দেরি হবে। আমরা কি করব? অপশন টেস্ট করব। আমি ইকুয়েশনটা দেখাচ্ছি যে ইকুয়েশন আসলে কিভাবে তৈরি করবেন। এখানে বলা হচ্ছে যে একটা ট্রেন 60 মাইল পথ যাবে একটা নির্দিষ্ট গতিতে, কত গতি আমি জানি না, কিন্তু একটা মেকানিক্যাল ঝামেলার কারণে ওই ট্রেনের গতি 10 মাইল পার আওয়ার কমে যাবে। এতে করে কি হবে? গন্তব্যে পৌঁছাইতে তার 3 ঘন্টা বেশি সময় লাগবে। 3 ঘন্টা বেশি সময় লাগবে। তার মানে 60 মাইল পথ সে নর্মালি যদি মাইল পার আওয়ার বেগে যায় তাহলে সঠিক সময়ে পৌঁছাইতে পারত। কিন্তু এই 60 মাইল পথ টেকনিক্যাল ঝামেলার কারণে তার গতিবেগ এখন কত কমে গেছে? 10 কমে গেছে। অর্থাৎ এখন যদি -10 মাইল পার আওয়ার বেগে যায়, 10 মাইলস পার আওয়ার বেগে যায়, তাহলে তার কি হবে? 3 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে এখানে আমরা এই 3 ঘন্টা এই সময়টাকে ইকুয়েট করব। সো টাইম মানে আমরা কি জানি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। সো এখানে ডিস্টেন্স কত? এই যে 60, অর্থাৎ এই 60 মাইল পথ যদি আমি কম গতিতে যাই, অর্থাৎ -10-এ যাই, তাহলে যত সময় লাগবে এই 60 মাইল পথ যদি আমি মাইল পথে যাই, তাহলে এইটার চেয়ে এটা 3 ঘন্টা বেশি সময় লাগবে। অর্থাৎ গতি যখন কম হচ্ছে তখন সময় বেশি লাগবে। তো এই সময় আর এই সময়ের পার্থক্য কত? এই যে 3 ঘন্টা। এইটা হচ্ছে ইকুয়েশন। এটা আপনি সলভ করলে আপনি উত্তর পেয়ে যাবেন, কিন্তু এত সময় আমাদের নাই। আমরা অপশন থেকে এখন পিক করব। আমরা যদি ধরি যে ওই ট্রেনের নর্মাল গতি হচ্ছে 20, অর্থাৎ এই যে এর মানটাকে যদি 20 ধরি, তাহলে এখানে দেখি যে আসে কত? 20 থেকে 10 বিয়োগ করলে 10, তাহলে এই যে 60 ভাগ হচ্ছে 20। খেয়াল করেন 10 এই 60-এর ভিতরে 6 বার যাবে, 20 এই 60-এর ভিতরে 3 বার যাবে। তার মানে 6 থেকে 3 বিয়োগ করলে এখানে প্রশ্নের শর্ত অনুযায়ী আমার 3 ঘন্টা বেশি লাগতেছে। অর্থাৎ আমি যদি 20 মাইল পার আওয়ার বেগে যাওয়ার পরিবর্তে 10 মাইল পার আওয়ার বেগে যাই, তাহলে 6 ঘন্টা সময় লাগবে। আর যদি আমি নর্মাল গতি অর্থাৎ 20-এই যাই, তাহলে আমার 3 ঘন্টা সময় লাগবে। তো প্রশ্ন তো এটাই বলতেছে যে নর্মালের চেয়ে কমে গেলে 3 ঘন্টা বেশি সময় লাগবে। সো 3 ঘন্টা মিলে গেছে কাকে ধরে? এই যে 20-কে ধরে। তার মানে 20-ই উত্তর, যে ট্রেনের স্বাভাবিক গতি হচ্ছে 20 মাইল প্রতি ঘন্টা।
পরেরটাতে চলে যান। দেখেন 17তে বলা হচ্ছে যে অন এ সার্টেন ডে X drives his car from his home at the rate of 20 km/h and reaches his office 10 minutes late. The next day, he drives at 30 km/h and reaches his office 5 minutes early. Calculate the distance between X's home and his office in kilometer. দেখেন এটা 2013 সালে আসছিল এমবিএ অ্যাডমিশন টেস্টে। সেম প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আমরা এর আগে দুইটা সমাধান করে আসছি। এখানে বলা হচ্ছে যে এক্স যদি তার বাড়ি থেকে অফিসে 20 km/h বেগে যায় তাহলে অফিসে পৌঁছাইতে 10 মিনিট বিলম্ব হবে। আর পরের দিন যদি সে 30 km/h বেগে যায় তাহলে অফিসে 5 মিনিট আগেই পৌঁছাবে। তো জিজ্ঞাসা করছে যে তার বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত, এটা বের করেন। তো আমি ধরেই নিচ্ছি যে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব d কিলোমিটার। তো এই দুইটা সময়ের পার্থক্য কত? ধরেন যে তার অফিসে পৌঁছা লাগবে 8টার দিকে, সে যখন 20 km/h বেগে যাচ্ছে তখন অফিসে পৌঁছাচ্ছে 8টা 10-এ, আর পরের দিন যখন 30 km/h বেগে যাচ্ছে তখন সে অফিসে 5 মিনিট আগেই পৌঁছাচ্ছে, অর্থাৎ 7টা 55-তে পৌঁছাচ্ছে। তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত? আপনি বলবেন যে ভাইয়া 15 মিনিট। সো এখানেও আমরা এই 15 মিনিটটাকে ইকুয়েট করব, অর্থাৎ এই d কিলোমিটার পথ যদি সে 20 km/h বেগে যায় তাহলে তার 15 মিনিট সময় বেশি লাগবে এই d কিলোমিটার পথ 30-র চেয়ে গেলে। তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত? এই যে বের করছি আমরা 15 মিনিট। সো এটাকে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য নিচে 60 দিয়ে ভাগ করে দিব। 20 আর 30-এর লসাগু কত? 60। তাহলে এখানে হবে 3d - 2d ইজ ইকুয়াল টু কত? 15 60 কাটাকাটি করলে 1/4। 4-এর সাথে এই d কে গুণ করে দিলে 4d, 60-কে 60, তাহলে d ইজ ইকুয়াল টু কত? এই যে 15। তাহলে তার বাসা থেকে অফিসের দূরত্ব কত? 15 মাইল বা 15 কিলোমিটার, যেটাই বলি না কেন। পরেরটাতে চলে যান 18 নম্বর। দেখেন 18তে কি বলা হচ্ছে যে at 9 am train A left the airport railway station and 2 hours later train B left the same station on a parallel track. If train A averaged 60 km/h and train B averaged 75 km/h until B passed train A, at what time did B pass A? ভাই সেম জিনিস। এখানে বলা হচ্ছে যে সকাল 9টার দিকে ট্রেন এ বিমানবন্দর স্টেশন ত্যাগ করে, ঠিক তার 2 ঘন্টা পরে ট্রেন বিও বিমানবন্দর স্টেশন ত্যাগ করবে। তো ট্রেন এর গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা আর ট্রেন বির গতিবেগ হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তো জিজ্ঞাসা করছে যে কয়টার দিকে এই ট্রেন বি ট্রেন এ কে অতিক্রম করবে, ঠিক আছে, বা মিট করবে। এই দুইটা ট্রেন একটা আরেকটাকে ওভারটেক, অর্থাৎ ট্রেন বি ট্রেন এ কে কখন ওভারটেক করবে এই সময়টা জানতে চাইছে, কয়টার দিকে ওভারটেক করবে। সো এগুলো আমরা জানি না, আমরা জানি। তাহলে খেয়াল করেন এখানে আমরা মিটিং টাইমটা ধরে নিব। মিটিং টাইম সমান সমান ইনিশিয়াল সেপারেশন ডিভাইডেড রিলেটিভ স্পিড। 2 ঘন্টা পরে ট্রেন বি রওনা দিছে, তার মানে 2 ঘন্টায় ট্রেনে কতটুকু যাবে? ঘন্টায় 60 গেলে 2 ঘন্টায় কত যাবে? 60 দুগুণ 120 চলে যাবে। এরপর আসেন রিলেটিভ স্পিড। 2 ঘন্টা পরে রিলেটিভ স্পিড শুরু হয়ে গেছে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? একটার 75 আর একটা 60, যেহেতু ডিরেকশন সেম তাহলে রিলেটিভ স্পিড কত এখানে? 15। তাহলে রিলেটিভ স্পিড 15। তাহলে 15 দিয়ে 120কে ভাগ করলে কত বাজবে? 8 ঘন্টা। অর্থাৎ যখন ট্রেন বি রওনা দিছে তখন থেকে 8 ঘন্টা পরে ট্রেন বি এ কে ওভারটেক করবে। সো আমি যদি ধরে নেই যে ট্রেন এ এখানে বলে দিছে যে সকাল 9টায় রওনা দিছে ট্রেন এ, তাহলে এই যে ট্রেন বি সকাল কয়টায় রওনা দিবে? 2 ঘন্টা পরে, অর্থাৎ সকাল 11টার দিকে রওনা দিবে। সকাল 11টায়, তার মানে সকাল 11টা থেকে 8 ঘন্টা পরে, সকাল 11টা থেকে 8 ঘন্টা পরে এই ট্রেন বি ট্রেন এ কে ওভারটেক করবে। তো
তো সকাল 11টা থেকে 8 ঘন্টা পরে কয়টা বাজবে? এই যে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তার মানে সকাল 11টা থেকে 8 ঘন্টা পরে ঠিক সন্ধ্যা 7টার দিকে এই ট্রেন বি ট্রেন এ কে ওভারটেক করবে। সন্ধ্যা 7টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 19 নম্বর। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে দ্য মাইল মিটার অফ এ হাইওয়ে বাস মিসেস এভরি 11th মাইল বিং ট্রাভেলড আফটার এ সার্টেইন টাইম দ্য মিটার শোজ দ্যাট 1251 মাইলস ওয়ার ট্রাভেলড, হাউ মেনি মাইলস ওয়ার অ্যাকচুয়ালি ট্রাভেলড। এখানে বলা হচ্ছে যে একটা বাস একটা বাস 11 মাইল পথ যখন যাবে তখন তার মিটারে 1 মাইল কম দেখাবে। বাসের যেই এই যে দেখবেন যে বাসের সামনে মানে ওটাকে কি বলে, ভুলে গেলাম রে ভাই নাম। বাসের সামনে অনেকগুলো ইয়ে থাকে না, যেমন মোটর সাইকেলে যেরকম দেখা যায় যে আপনি আসলে মানে কেনার পর থেকে কত দূর পর্যন্ত ট্রাভেল করছেন, কত মাইল গেছেন, এগুলো কিন্তু দেখা যায়, দেখা যায় না? আবার এটাও দেখা যায় বাসে যে আপনি আসলে কত মাইল পথ ট্রাভেল করলেন বা কি অবস্থা, এগুলো কিন্তু দেখা যায়। ড্যাশবোর্ড বলে, ড্যাশবোর্ড মনে হয়েছে। এই ড্যাশবোর্ডে কিন্তু মোটামুটি সব তথ্যই থাকে এখনকার বাসগুলোতে। যেমন আপনি যদি গ্রিন লাইন বা সোয়াগে ওঠেন তাহলে দেখবেন ওদের ড্যাশবোর্ডগুলো অনেক উন্নত, মানে মোটামুটি সমস্ত কিছু ওরা দেখতে পারে। তো এখানে বলতেছে যে একটা বাস যখন 11 মাইল পথ যাবে তখন তার এই মিটারে শো করবে 10 মাইল, অর্থাৎ সে গেছে 11 মাইল, সে 11 মাইল পথ ট্রাভেল করছে, কিন্তু মিটার দেখাবে 10 মাইল গেছে, 1 মাইল কম দেখাবে। তো বলতেছে যে একটা নির্দিষ্ট সময় পরে মিটারে দেখাচ্ছে যে বাসটা 1251 মাইল ট্রাভেল করছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে অ্যাকচুয়ালি বাসটা কত মাইল পথ ট্রাভেল করছে, এটা একটু দেখান। তাহলে দেখেন, অরিজিনাল আর ফেক, ঠিক আছে? অরিজিনালি বাসটা যখন 11 মাইল পথ যাবে মিটারে দেখাবে কত? 10 দেখাবে। অরিজিনালি যখন 11 যাবে মিটারে কত দেখাবে? 1 কম দেখাবে, অর্থাৎ 10 দেখাবে। তো আমাদের এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের পরে ওই ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে বাসটা 1251 ভ্রমণ করছে। তার মানে ফেক ট্রাভেল মানে ডিস্টেন্সটা দিয়ে দিছে কত? 1251। তো আমাকে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মাইলস আর অ্যাকচুয়ালি ড্রাইভ, তাহলে সে অরিজিনালি কত ট্রাভেল করছে। তাহলে এই যে 10, এই 10 সমান সমান 1251 হলে এই 11 সমান সমান কত, এটা মূলত আমাকে বের করতে হবে। সো এটা খুব সহজ হিসাব। এখানে আমরা জাস্ট একটা কাজ করব, এই যে 1251 এটাকে স্প্লিট করে লিখব, কারণ 10 দিয়ে আমি 1251কে ভাগ করতে পারবো না। সো আমরা কি করব, এই যে 10 সমান সমান 1250 যোগ 1 লিখব, ঠিক আছে? কারণ 1250 10 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? এই জন্য এটাকে একটু স্প্লিট করে লিখবো। তাহলে 10 পার্ট সমান সমান যদি এটা হয়, তাহলে এই 11 পার্ট, যেহেতু আমাকে অরিজিনালটা দেখাইতে হবে যে অরিজিনালি কত ডিস্টেন্স সে কাভার করছে, তাহলে 11 সমান সমান কত? আপনি বলবেন যে 1250 গুণন হচ্ছে 11, ডিভাইডেড হচ্ছে 10, আর এই যে +1, তাহলে 0 0 কেটে দেন। 125 আর 11 গুণ করলে কত হবে দেখেন তো? 125-এর সাথে 11 গুণ করলে 1375 পাওয়া যায়, 1375। তাহলে এখানে হবে 1375 আর এই যে 1, তাহলে টোটাল কত? এই যে 1376। অর্থাৎ বাসটা অরিজিনালি যাবে কত? 1376 মাইল। বাসটা অরিজিনালি যাবে কত? 1376 মাইল। এখানে 1 যোগ করার বিষয়টা জাস্ট মানে যাতে আমি হিসাবটা সহজে করতে পারি এটা। তাছাড়া আপনি এটা ক্যালকুলেশন করলে এটা আপনার 1376 দশমিক সামথিং কিছু একটা আসবে, মানে 1376 আসবে, দশমিক আসবে, ঠিক আছে? সো আমরা এটাকে স্প্লিট করে নিতে পারি, স্প্লিট করে নিয়ে আমরা রেজাল্ট বের করে ফেলতে পারি।
লাস্ট ম্যাচ দেখেন। এখানে কি বলা হচ্ছে যে টু বোটস অন দ্য অপোজিট শোরস অফ এ রিভার স্টার্ট মুভিং টুয়ার্ডস ইচ আদার when they pass each other they are 750 yards from one shoreline. They each continue to the opposite shore, immediately turn around the start back. When they meet again they are 250 yards from the other shoreline. Each boat maintains a constant speed throughout. How wide is the river? এক মাইল মিস করছেন মানে আপনি যখন 11 মাইল যাচ্ছেন আপনার ড্যাশবোর্ড দেখাচ্ছে যে আপনি 10 মাইল গেছেন, ঠিক আছে? এই 1 মাইল মিস করা মানে হচ্ছে এটা যে আপনি যাচ্ছেন 11, বাসটা দূরত্ব অতিক্রম করতেছে 11 মাইল, কিন্তু ড্যাশবোর্ডে দেখাচ্ছে যে আপনি 10 মাইল গেছেন। ধরে নেন যে কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে আপনার এটা দেখাচ্ছে, এই জন্য ওরা বলতেছে 1 মাইল মিস মানে দেখেন আপনি যদি এখানে মানে শাব্দিক অর্থ করতে যান তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। এখানে বলা হচ্ছে দ্য মাইল মিটার অফ এ হাইওয়ে বাস মিসেস এভরি 11th মাইল বিং ট্রাভেলড, অর্থাৎ যখন আপনি 11 মাইল ট্রাভেল করতেছেন তখন 1 মাইল মিস হয়ে যাচ্ছে। তার মানে কি আপনি অ্যাকচুয়ালি 11 মাইল ট্রাভেল করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনার ড্যাশবোর্ডে বা আপনার মিটারে দেখাচ্ছে যে আপনি 11 মাইল থেকে 1 মাইল কম গেছেন, অর্থাৎ 10 মাইল গেছেন। আপনি অ্যাকচুয়ালি গেছেন 11 মাইল, কিন্তু আপনার ড্যাশবোর্ডে দেখাচ্ছে আপনি 10 মাইল পথ অতিক্রম করতেছেন। এইটাকে বলতেছে যে 11 মাইল গেলে 1 মাইল মিস হয়ে যাচ্ছে। বোঝা গেছে? শাব্দিক অর্থ করা যাবে না, শাব্দিক অর্থ করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। দেখেন 20 নম্বরে বলা হচ্ছে কি, এই 20 নম্বর প্রশ্নটা শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে আপনার কি বলে আহসানুল্লাহ সময়ে কোনো একটা ব্যাংকের রিটার্ন পরীক্ষাতে আসছিল, বুঝতে পারছেন? এই 20 নম্বর প্রশ্নটা শুধু ডিজিট চেঞ্জ করে, ওখানে 3600 বা 1400 এই টাইপের কিছু একটা ছিল বোধ হয়, আমার সঠিক খেয়াল নাই, তবে প্রশ্ন করে মনে হচ্ছে যে এই টাইপেরই ম্যাথ ছিল, শুধু ডিজিটটা চেঞ্জ ছিল, রিটার্ন পরীক্ষায় আসছিল। হ্যালো মামা, হ্যাঁ ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখেন, তো এখানে সিনারিওটা আগে বোঝার চেষ্টা করেন। এখানে বলা হচ্ছে যে দুইটা নৌকা একটা আর একটার বিপরীত দিক থেকে মানে আসবে, আসার পরে কি হবে যে যখন তাদের প্রথমবার সাক্ষাৎ হবে তখন একটা কিনারা থেকে তাদের দূরত্ব হবে কত, 750 ইয়ার্ড বা 750 গজ। তারপরে বলতেছে যে এইরকম ভাবে তারা, মানে আমি চিত্রটা আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নেন যে এইটা হচ্ছে একটা কিনারা, এইটা হচ্ছে একটা কিনারা, এখান থেকে একটা নৌকা রওনা দিবে যখন এখানে পৌঁছাবে, অর্থাৎ ধরেন যে এই সি পয়েন্টে যখন পৌঁছাবে এখান থেকে আরেকটা নৌকা রওনা দিবে, দিয়ে এই সি পয়েন্টে আসবে, এখানে একবার মিট হবে। এটা হচ্ছে তাদের ফার্স্ট মিট। আবার এই যে এই নৌকাটা যখন এই বি পয়েন্টে পৌঁছাবে বা এই কিনারে পৌঁছানোর পরে আবার যখন এখানে আসবে, ধরে নেন যে এই জায়গাটাতে আসবে, এটাকে আমরা ধরে নিচ্ছি যে ডি পয়েন্ট, এখানে মূলত তাদের সেকেন্ড মিট হবে, দ্বিতীয়বার সাক্ষাৎ হবে। তো বলতেছে যে প্রথমবার যখন সাক্ষাৎ হয় এই দুইটা নৌকার, ধরেন যে এইটা একটা নৌকা, এইটা একটা নৌকা, ঠিক আছে, এই দুইটা নৌকার যখন প্রথমবার এই সি পয়েন্টে সাক্ষাৎ হবে, তো ওরা বলতেছে যে যখন সাক্ষাৎ হলো এই জায়গাটাতে যে সাক্ষাৎ হয়েছে এই জায়গাটা একটা কিনারা থেকে 750 গজ দূরে, অর্থাৎ ধরে নেন যে এই বি কিনারা থেকে সি কিনারার দূরত্ব কত, 750 গজ, ঠিক আছে, এই জায়গায় প্রথম মিট হবে। আবার বলতেছে যে এই নৌকাটা, অর্থাৎ এইটাকে যদি আমরা এক্স নৌকা বলি, এই এক্স নৌকাটা যখন এই বি কিনারায় পৌঁছানোর পরে আবার যখন পৌঁছানোর পরে এই যে বলতেছে যে টার্ন অ্যারাউন্ড অ্যান্ড স্টার্ট ব্যাক, অর্থাৎ এই বি কিনারে পৌঁছানোর পরে আবার যখন এই দিকে এইভাবে যাত্রা শুরু করবে তখন দ্বিতীয়বার এসে এখানে এই নৌকাটার সাথে সাক্ষাৎ হবে।
এই যে ডি পয়েন্টে এসে দ্বিতীয় নৌকার সাথে এখানে আবার সাক্ষাৎ হবে, কারণ দ্বিতীয় নৌকাটাও এ কিনারায় পৌঁছে আবার বির দিকে যাত্রা শুরু করছে। তো দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হবে, বলতেছে যে দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হয় তখন এই একটা কিনারা থেকে তাদের এই মিটিং পয়েন্টের দূরত্ব কত হবে, এই যে 250 ইয়ার্ড, অর্থাৎ এ থেকে ডির দূরত্ব হচ্ছে 250। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই এই যে নদীটার দৈর্ঘ্য কত, মানে প্রস্থটা কত, অর্থাৎ এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এইটার দৈর্ঘ্য কত সেটা বের করো। এইটার দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। তো খেয়াল করেন এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা এর আগে এই কথাটা বলছি যে টাইম যখন সেম হয়, টাইম যখন সেম হবে বা কনস্ট্যান্ট হবে, তখন তার গতিবেগের অনুপাত আর ডিস্টেন্সের অনুপাত সমান হবে। অর্থাৎ গতিবেগও যত, ডিস্টেন্সও তত হবে যদি টাইম সেম হয়। এখানে দুইটা নৌকায় একই সময়ে যাত্রা শুরু করছে, দুইটা নৌকা একই সময়ে যাত্রা শুরু করছে, অর্থাৎ এ কিনারা থেকে একটা নৌকা যাত্রা শুরু করছে, বি কিনারা থেকে একটা নৌকা যাত্রা শুরু করছে একই সময়ে। তার মানে এই মানে একটা নৌকাকে যদি এক্স ধরি আর একটা নৌকাকে যদি ওয়াই ধরি, যে এই এক্স নৌকা যত দূরত্ব অতিক্রম করছে বা যত গতিতে আসছে, ওয়াই নৌকাটাও ঠিক তত গতিতে মানে তত দূরত্বই অতিক্রম করবে, বা তত মানে যত স্পিডে আসবে তত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এক্স নৌকাটা যত দূরত্ব অতিক্রম করবে ওইটাই তার গতিবেগ, ওয়াই নৌকাটা যত দূরত্ব অতিক্রম করবে ওইটাই তার গতিবেগ। ঠিক আছে, কারণ টাইম এখানে কি সেম, টাইম সেম হলে স্পিড আর ডিস্টেন্স দুইটা কি হবে, সমান হবে। আমরা যদি ধরি যে এই যে নৌকা এক্স, নৌকা এক্স, এই নৌকা এক্স কত দূরত্ব অতিক্রম করছে, নৌকা এক্স কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে আপনি বলবেন যে ভাইয়া নৌকা এক্স এখানে দূরত্ব অতিক্রম করছে এই এ থেকে শুরু করে নিয়ে সি পর্যন্ত, এ থেকে শুরু করে নিয়ে সি পর্যন্ত, তাই না? আবার এই যে সি থেকে ডি পর্যন্ত গেছে 700, সি থেকে ডি পর্যন্ত কত গেছে, 750 গেছে। এখন আমাকে এখানে আরেকটা জিনিস একটু ধরে নিতে হবে, সেটা হচ্ছে এই দুইটা কিনারার মানে দূরত্বটা কত, যে হাউ ওয়াইড ইজ দ্য রিভার, অর্থাৎ এই নদীটার প্রস্থ কত, অর্থাৎ এ থেকে বির প্রস্থটা কত। তাহলে আমি যদি ধরি যে এই যে নদীটার যে প্রস্থ, রিভার ওয়াইড, নদীর প্রস্থটাকে আমরা ডব্লিউ ধরলাম, নদীর প্রস্থটাকে কত ধরলাম, ডব্লিউ ধরলাম। এখন খেয়াল করে দেখেন এই এক্স নৌকাটা প্রথমে কি করবে, এই এ থেকে বিতে যাবে, এ থেকে বিতে যাবে, তার মানে ডব্লিউ যাবে, এ থেকে বির দূরত্ব কত, ডব্লিউ যাবে। তারপরে আপনি দেখেন এইভাবে বুঝে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে কতটুকু গেছে সেটা আগে দেখাই। দেখেন এ থেকে বির দূরত্ব তো হচ্ছে আপনার কত, ডব্লিউ। এখন প্রথমে এই এক্স নৌকাটা এই এ থেকে সি পর্যন্ত যাবে, এ থেকে সি পর্যন্ত যাবে। এখন সি থেকে বির দূরত্ব যদি 750 হয়, তাহলে এই এক্স নৌকা প্রথমে কতটুকু যাবে, আপনি বলবেন যে ভাই সি থেকে বির দূরত্ব যদি 750 হয়, তাহলে এ থেকে সির দূরত্ব কত হবে, ডব্লিউ বিয়োগ 750 হবে, ডব্লিউ বিয়োগ 750 হবে। তার মানে এই এক্স নৌকাটা প্রথমে এ থেকে সিতে গেছে, এ থেকে সিতে গেছে, এ থেকে সির দূরত্ব কত, ডব্লিউ বিয়োগ 750। তারপরে আবার কি হয়েছে, তারপরে আবার কি হয়েছে, সে আরো 750 গেছে, অর্থাৎ এই যে সি থেকে বিতে গেছে, তার মানে 750 গেছে। তাহলে আমি বলতে পারি না এ থেকে বি পর্যন্ত টোটাল সে কত ডিস্টেন্স কভার করছে, এ থেকে বি ডব্লিউ, আর এ থেকে সি পর্যন্ত কত, এই যে ডব্লিউ মাইনাস 750। তার মানে বোট এক্স কত ট্রাভেল করলো, বোট এক্স কত ট্রাভেল করলো, আপনি বলবেন 1 ডব্লিউ আর 1 ডব্লিউ, 2 ডব্লিউ মাইনাস 750 ট্রাভেল করছে। এটা গেল একটা বিষয়। এখন আসেন বোট ওয়াই, বোট ওয়াই কত ডিস্টেন্স ট্রাভেল করবে, বোট ওয়াইটা কত ডিস্টেন্স ট্রাভেল করবে, এইটা এখন হচ্ছে বিষয়। এখন খেয়াল করেন বোট ওয়াই এখানে কত ডিস্টেন্স ট্রাভেল করে, দেখেন তাহলে আমরা বোট ওয়াইয়ের কথা বলি যে বোট ওয়াইটা কত ডিস্টেন্স ট্রাভেল করবে। আপনি তখন বলবেন যে ভাইয়া বোট ওয়াই এখন ট্রাভেল করবে হচ্ছে এই যে প্রথমে এই যে 750 যাবে, প্রথমে 750 যাবে,
তারপরে এই যে আপনার এই সি থেকে আবার এই ডি পয়েন্টে যাবে, এই সি পয়েন্টে দেখা হয়েছে না, সি থেকে আবার ডিতে যাবে। তাহলে খেয়াল করেন, এই বি থেকে এর দূরত্ব যদি আপনার ডব্লিউ হয়, বি থেকে এর দূরত্ব যদি ডব্লিউ হয়, তাহলে এইটা যাবে প্রথমে কত, ডব্লিউ দূরত্ব যাবে না প্রথমে। বি থেকে আপনার এ পর্যন্ত যদি ডব্লিউ হয়, তাহলে এই যে বি থেকে এই ফার্স্ট মিটিং পর্যন্ত অর্থাৎ এই সি পর্যন্ত প্রথমে আমরা ধরে নিলাম যে 750 গেল, ওয়াইটা প্রথমে কত গেল, 750 গেল, প্লাস তারপরে কত যাচ্ছে, এই যে দেখেন সি থেকে আবার এতে যাচ্ছে। তাহলে বি থেকে এর দূরত্ব যদি আপনার ডব্লিউ হয়, বি থেকে এর দূরত্ব যদি ডব্লিউ হয়, তাহলে এখানে কি কোথাও ভুল করতেছি, ঠিক তো আছে। ঠিকই তো আছে। দাঁড়ান তো একটু, আমরা যদি বোটের হিসাব করি, তাহলে ওখানে আমরা ধরতে পারি যে ও, আচ্ছা আচ্ছা, আমরা বিষয়টাকে এইভাবে চিন্তা করি, দাঁড়ান, এটা আসলে কঠিনের দিকে চলে যাচ্ছে। আমরা বিষয়টাকে এইভাবে যদি চিন্তা করি, দেখেন আমরা যদি বিষয়টাকে এইভাবে চিন্তা করি যে বোট এক্স, বোট ওয়াই, ঠিক আছে, আমরা এইভাবে চিন্তাটা করি যে প্রথম মিটের কথা চিন্তা করি আগে, যে প্রথম মিট মানে প্রথম মিট যখন হয়েছে তখন পর্যন্ত এই দুইটা নৌকা কে কতটুকু গেছে এটা চিন্তা করি আগে। যে প্রথম মিট যখন হয়েছে এই জায়গায়, তখন বোট ওয়াই কতটুকু গেছে, এই যে বোট ওয়াই বি থেকে এই সি পর্যন্ত যাবে, অর্থাৎ 750 যাবে, কথা বুঝছেন। আমরা জাস্ট এখন প্রথম মিটের কথা চিন্তা করছি। প্রথম মিটে যখন মানে প্রথমবার যখন সাক্ষাৎ হয়, তখন নৌকা ওয়াই এই বি থেকে সি পর্যন্ত যাবে, তার মানে 750 যাবে। ওকে ফাইন। নৌকা এক্স কতটুকু যাবে প্রথম মিটের সময়, নৌকা এক্স কতটুকু যাবে, আপনি বলবেন যে নৌকা এক্স এ থেকে রওনা দিছে, এই যে প্রথম মিট হয়েছে সি পয়েন্টে, এই সি পর্যন্ত যাবে। তাহলে সি পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত, আপনি বলবেন যে এ থেকে বির দূরত্ব যদি আপনার ডব্লিউ হয়, এ থেকে বির দূরত্ব যদি আপনার ডব্লিউ হয়, তাহলে এই যে 750 কম যাবে, কারণ প্রথম নৌকা প্রথম মিট পর্যন্ত অর্থাৎ এক্স নৌকাটা প্রথমবার সাক্ষাৎ হওয়া পর্যন্ত এ থেকে সি পর্যন্ত আসছে, তার মানে ডব্লিউ মাইনাস 750 আসছে, ডব্লিউ মাইনাস 750 আসছে। তাহলে প্রথমবার মিট হওয়া পর্যন্ত দ্বিতীয় নৌকাটা যাবে বি থেকে সি পর্যন্ত অর্থাৎ 750, আর নৌকা এক্সটা কতটুকু যাবে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত, ডব্লিউ মাইনাস 750, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ফার্স্ট মিট, এটা হচ্ছে ফার্স্ট মিটের হিসাব। এখন খেয়াল করেন এখানে আমরা যে কথাটা লিখছি যে টাইম যখন সেম হবে তখন স্পিড আর ডিস্টেন্স একই হবে, অর্থাৎ এখানে যেহেতু দুইটা নৌকা একই সময় রওনা দিছে, তার মানে টাইম সেম। তাহলে টাইম সেম হইলে তাদের অতিক্রান্ত দূরত্বও যা গতিবেগও তাই হবে। তাহলে তাদের অতিক্রান্ত দূরত্ব যদি এই যে বোট এক্স এর অতিক্রান্ত দূরত্ব যদি ডব্লিউ মাইনাস 750 হয়, আর বোট ওয়াই এর অতিক্রান্ত দূরত্ব যদি 750 হয়, তাহলে আমরা ধরেই নিচ্ছি যে তাদের যেই মানে স্পিডটা সেটাও আপনার সেমই হবে, অর্থাৎ এইটাই হবে, স্পিডও আপনার এইটাই হবে, এই যে ডব্লিউ মাইনাস 750 ডিভাইডেড 750 হয়ে যাবে, অর্থাৎ আপনার সেম জিনিস হবে। একটা মিনিট ওয়েট করে।
সমস্যা হচ্ছে আপনার রোল যদি পনেরো তারিখে এটা 17 তারিখে ওঠে তো সমস্যা নেই, 2 দিনের ব্যাপার। দেখেন, তাহলে এই যে আমরা প্রথম মিটের বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম। এখন আসেন দ্বিতীয় মিট, মানে দ্বিতীয়বার যখন তাদের মিট হয়েছে তখন বিষয়টা আসলে কি হয়েছে দেখেন। বোট এক্স বোট ওয়াই দ্বিতীয়বার যখন মিট হবে তখন অবস্থাটা কি হবে দেখেন। দ্বিতীয়বার যখন মিট হবে তখন বোট ওয়াইটা কত, মানে এই যে বোট ওয়াই কত দূর যাবে, আপনি তখন বলবেন যে ভাইয়া বোট ওয়াই কিন্তু এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসছে, তার মানে বোট ওয়াই প্রথমে ডব্লিউ আসছে, আসার পরে আবার এই বি এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে যাওয়ার পরে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে, তার মানে এ থেকে ডি পর্যন্ত কত 200, তার মানে এই যে বোট ওয়াই বি থেকে এতে আসবে ডব্লিউ, আবার এ থেকে ডি পর্যন্ত যাওয়ার পরে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে, তো এ থেকে ডির দূরত্ব কত 250, তার মানে হচ্ছে ডব্লিউ প্লাস 250। এখন আসেন বোট এক্স এর কথা। বোট এক্স এর বিষয়টা কি হবে, আপনি তখন বলবেন যে ভাইয়া বোট এক্সটা তাহলে দ্বিতীয়বার যখন মিট করবে তখন অবস্থাটা কি হবে, তখন আপনি বলবেন যে ভাইয়া বোট এক্স এর তখন হয়ে যাবে এরকম যে বোট এক্সটা তখন তো আপনার এই যে এ থেকে বি পর্যন্ত একবার যাবে, ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত একবার গেছে, আবার বি থেকে ডি পর্যন্ত যাওয়ার পর আরেকবার সাক্ষাৎ হবে। তো বি থেকে ডি পর্যন্ত দূরত্বটা কত, আপনি বলবেন যে ভাই বি থেকে এ পর্যন্ত যদি ডব্লিউ হয় তাহলে দ্বিতীয়বার এখানে সাক্ষাৎ হয়েছে অর্থাৎ 250 মিটার কম গেছে, তার মানে ডব্লিউ মাইনাস 250 যাবে। তাহলে দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হবে তখন বোট এক্স যাবে কত, এই যে 2w মাইনাস 250, আর বোট ওয়াই কত যাবে, ডব্লিউ প্লাস 250 পথ যাবে, ডব্লিউ প্লাস 250 পথ যাবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন এই যে দুইটা আমার নৌকা বোট এক্স আর বোট ওয়াই, বোট এক্স প্রথম মিটে যতটুকু পথ যাচ্ছে, বোট এক্স প্রথম মিটে যতটুকু পথ যাচ্ছে দ্বিতীয় মিটে অতটুকু যাচ্ছে, আবার বোট ওয়াই প্রথম মিটে যতটুকু পথ যাচ্ছে দ্বিতীয়টাতেও ততটুকু পথ যাচ্ছে, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা এই দুইটাই আমার কি হবে, সমান হবে। এই যে প্রথম মিটের অংশটা আর দ্বিতীয় মিটের অংশটা এই দুইটাই আমার সমান হবে, বা এই দুইটাকে আমি এখন ইকুয়েট করতে পারি যে ভাই আমরা যদি বোট এক্স লিখি যে ডব্লিউ মাইনাস 750, নিচে কত এই যে 750, এখানে যদি বোট এক্স আমার কত হয়েছে 2w মাইনাস 250, বোট ওয়াই কত হয়েছে, আপনি বলবেন যে ডব্লিউ প্লাস 250 হয়ে গেছে 250, তার মানে এই দুইটা কি হবে, সমান হয়ে যাবে। যে এই যে বোট এক্স এতটুকু পথ গেছে এখানেও এতটুকু পথ গেছে, বোট ওয়াই এখানে প্রথমবার এতটুকু পথ গেছে এখানে এতটুকু পথ গেছে, তার মানে দুইটা পার্ট সমান না। এতটুকু কি বুঝতে পারছেন, এখানে বিষয়টা একটু ঝামেলার, আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান, তারপরে না বুঝলে আমি আবার বুঝাচ্ছি, কারণ মাঝখানে একটা আবার গ্যাপ হয়ে গেল। এতটুকু বুঝতে পারছেন কিনা যে এই দুইটা নৌকা যে প্রথম মিটে যতটুকু পথ অতিক্রম করতেছে এবং দ্বিতীয় মিটে যতটুকু পথ অতিক্রম করতেছে এই দুইটা জিনিস বোঝা গেছে কিনা। ওকে, আরেকবার, ওকে ফাইন। দেখেন আমরা যদি আরেকবার বিষয়টাকে এইভাবে ক্লিয়ার করি, দেখেন দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে ধরে নেন যে এ হচ্ছে একটা কিনারা, এ হচ্ছে একটা কিনারা, এখানে আরেকটা কিনারা হচ্ছে বি, ঠিক আছে, আরেকটা কিনারা বি। এখন এই এ কিনারা থেকে এক্স নৌকাটা, এই নৌকাটার নাম দিলাম আমি এক্স, এক্স নৌকাটা যখন এই সি পয়েন্টে আসবে, এই সি পয়েন্টে আসবে তখন তাদের সাক্ষাৎ হবে।
এ কিনারা থেকে এক্স নৌকা যখন সি পয়েন্টে আসবে তখন তাদের সাক্ষাৎ হবে, এবং এই বি কিনারাটা থেকে আরেকটা নৌকা আছে ওয়াই, এ যখন আবার এই সি পয়েন্টে আসবে তখন তাদের সাক্ষাৎ হবে। তো বলতেছে যে প্রথমবার, এই যে প্রথমবার সাক্ষাৎ হবে সি পয়েন্টে, এই প্রথমবার যখন তাদের সাক্ষাৎ হবে তখন একটা কিনারা থেকে এই সাক্ষাতের যে জায়গাটা, এই জায়গাটার দূরত্ব কত হবে? 750 গজ। কথা বুঝছেন? এ কিনারা থেকে এই যে একটা নৌকা রওনা দিছে এক্স, সি পয়েন্টে যখন আসছে তখন বি পয়েন্ট থেকে আরেকটা নৌকা রওনা দিছে, তার নাম হচ্ছে ওয়াই। তো যখন এই এক্স নৌকা আর ওয়াই নৌকার এই সি পয়েন্টে সাক্ষাৎ হবে তখন এই বি কিনারা থেকে এই সি কিনারার দূরত্ব কত হবে? 750 হবে। তো আমরা যদি এখানে প্রথম মিটের হিসাবটা করি, যে প্রথমবার যখন তাদের সাক্ষাৎ হয় তখন এই যে নৌকা ওয়াই আর নৌকা এক্স কতটুকু পথ অতিক্রম করে? আপনি বলবেন যে এই যে বি কিনারা থেকে নৌকা ওয়াই যাচ্ছে, প্রথমবার যখন সাক্ষাৎ হয় তখন এই নৌকা ওয়াই এই বি থেকে সিতে গেছে, তো বি থেকে সির দূরত্ব কত? 750। তাহলে আমরা 750 লিখলাম যে ওয়াই নৌকাটা প্রথম মিটের সময় 750 দূরত্ব অতিক্রম করছে। এখন আসেন এই এ নৌকাটা প্রথম মিটের সময় কত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এ থেকে সির দূরত্ব কত? এখন আমরা যদি ধরে নেই যে এই যে এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি, এই দুইটা কিনারার দূরত্ব হচ্ছে ডব্লিউ, এই দুইটা কিনারার দূরত্ব হচ্ছে ডব্লিউ। তাহলে আপনি চিন্তা করেন তো যে এ থেকে বির দূরত্ব যদি ডব্লিউ হয়, আবার সি থেকে বির দূরত্ব যদি আমার 750 হয়, তাহলে এই এ থেকে সির দূরত্ব কত হবে? আপনি বলবেন যে এ থেকে বির দূরত্ব ডব্লিউ, সি থেকে বির দূরত্ব 750, তাহলে এ থেকে সির দূরত্ব হবে ডব্লিউ বিয়োগ 750। তার মানে এই যে এক্স নৌকাটা, এক্স নৌকাটা এ থেকে সি পর্যন্ত আসছে, তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত? এই যে 700 ডব্লিউ মাইনাস 750 দূরত্ব অতিক্রম করছে। তার মানে যেই সময়ে ওয়াই নৌকাটা 750 দূরত্ব অতিক্রম করে, ঠিক ওই একই সময়ে এক্স নৌকাটা ডব্লিউ মাইনাস 750 দূরত্ব অতিক্রম করছে। এটা কি বুঝে আসছে? এটা বুঝছেন কিনা আগে এটা বলেন, যে প্রথম মিটে কোন নৌকা কত পথ অতিক্রম করছে, এটা বুঝে আসছে কিনা? এটার আগে উত্তর দেন। এইটা বুঝতে পারছেন কিনা? বোঝা গেছে। এখন আসেন দ্বিতীয় মিট, দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হয়েছে খেয়াল করেন দ্বিতীয়বার কিভাবে সাক্ষাৎ হচ্ছে। বলতেছে যে প্রথম নৌকাটা, অর্থাৎ এই যে এক্স নৌকাটা, এক্স নৌকাটা এই এ থেকে বি পয়েন্টে গেল, এক্স নৌকাটা এ থেকে বি পয়েন্টে গেল, তাহলে এই যে ওয়াই ডিভাইডেড এক্স, তাহলে খেয়াল করেন তো এক্স নৌকা কতটুকু পথ গেল? কথা বুঝছেন? এই এক্স নৌকাটা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছে গেল, তাহলে এক্স নৌকাটা কতটুকু পথ গেল? এ থেকে বির দূরত্ব যদি ডব্লিউ হয়, আপনি বলবেন যে ডব্লিউ পথ গেল। তারপরে যখন বি পয়েন্টে পৌঁছাইলো, পৌঁছানোর পরে সাথে সাথে এই বি নৌকাটা কি, এই এক্স নৌকাটা কি করছে? বি পয়েন্টে পৌঁছানোর পরে আবার এ পয়েন্টের দিকে যাত্রা শুরু করছে, এবং এই জায়গাটাতে দ্বিতীয়বারের মতো তাদের সাক্ষাৎ হয়েছে এই জায়গাটাতে, অর্থাৎ এইটাকে আমরা ধরতেছি ডি পয়েন্ট, ডি পয়েন্ট, যে ডি পয়েন্টে তাদের সাক্ষাৎ হয়েছে। এখন এই যে বলতেছে যে যখন দ্বিতীয়বার তাদের সাক্ষাৎ হবে তখন একটা কিনারা থেকে দ্বিতীয় সাক্ষাতের যে দূরত্ব, এটা হবে 250 গজ, অর্থাৎ দ্বিতীয়বার সাক্ষাৎ হবে হচ্ছে আপনার এই ডি পয়েন্টে। তার মানে এ থেকে ডির দূরত্ব যদি 250 হয়, তাহলে আমি বলতে পারি না যে বি থেকে ডির দূরত্ব কত? আপনি বলতে পারবেন যে এই এক্স নৌকাটা তাহলে দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হয় তখন কত দূরত্ব অতিক্রম করলো? আপনি বলবেন যে প্রথমবার তো এ থেকে বিতে গেছে, তার মানে ডব্লিউ গেল। তারপরে আবার বি থেকে যখন ডিতে আসছে তখন কতটুকু আসছে? আপনি তখন বলবেন যে ভাই বি থেকে এর দূরত্ব যদি ডব্লিউ হয়, তাহলে এই এক্স নৌকাটা বি থেকে ডি পর্যন্ত আসছে, তার মানে এই ডি থেকে এর দূরত্ব 250, তার মানে 250 কম আসছে। তার মানে আপনি বলবেন যে বি থেকে ডির দূরত্ব হচ্ছে ডব্লিউ মাইনাস 250। বা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভাই দ্বিতীয়বার মিট করার সময়, দ্বিতীয়বার মিট করার সময় এই এক্স নৌকাটা কত দূরত্ব তাহলে অতিক্রম করলো? 1 ডব্লিউ আর 1 ডব্লিউ যোগ করে দিলে 2 ডব্লিউ মাইনাস কত? এই যে
250, ঠিক আছে। এখন আসেন ওয়াই নৌকার কথা বলি। ওয়াই নৌকা কি করছে? ওয়াই নৌকাও সেম কাজ করছে। ওয়াই নৌকাটা আপনার এই যে বি পয়েন্ট থেকে প্রথমে কোথায় আসছে? এ পয়েন্টে আসছে না? বি পয়েন্ট থেকে প্রথমে কোথায় আসছে? এ পয়েন্টে আসছে। তার মানে ডব্লিউ দূরত্ব অতিক্রম করছে। ডব্লিউ দূরত্ব অতিক্রম করছে করার পরে, মানে এ পয়েন্টে আসার পরে সে আবার এই বি পয়েন্টের দিকে যখন যাইতে ধরছে, তখন এই জায়গাটাতে অর্থাৎ এই ডি পয়েন্টে তাদের কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। কথা বুঝছেন? এই ওয়াই নৌকাটা, এই হলুদটা হচ্ছে আপনার ওয়াই নৌকা। এই ওয়াই নৌকাটা বি থেকে প্রথমে আগে এ পয়েন্টে আসছে, তার মানে ডব্লিউ আসলো। আসার পরে যখন আবার এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, তখন এই ডি পয়েন্টে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে। তাহলে সে কত গেল? বি এ থেকে ডিতে গেল, তার মানে হচ্ছে 250 গেল। তাহলে এই ওয়াই নৌকাটা কতটুকু পথ অতিক্রম করছে দ্বিতীয় মিটার সময়? আপনি বলবেন যে ডব্লিউ প্লাস 250 সময় অতিক্রম করছে। ডব্লিউ প্লাস 250। তাহলে খেয়াল করেন তো যে এখানে ওয়াই নৌকাটা, ওয়াই আর এক্স নৌকা টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করছে? প্রথমবার মিট হওয়া পর্যন্ত এতটুকু অতিক্রম করছে। দ্বিতীয়বার মিট হওয়া পর্যন্ত ওয়াই আর এই এক্স নৌকাটা কতটুকু পথ অতিক্রম করছে? আপনি বলবেন যে এতটুকু পথ অতিক্রম করছে। তাহলে এই দুইটা সমান না? এই দুইটা জিনিস সমান হবে না? এই দুইটা জিনিস সমান হবে না? সমানই তো হবে, কারণ এরা তো বারবার সেম ডিস্টেন্স অতিক্রম করতেছে। যে এখানে এক্স নৌকা একবার ডব্লিউ অতিক্রম করতেছে, ওয়াই নৌকা একবার ডব্লিউ অতিক্রম করতেছে, আবার এক্স প্লাস ওয়াই দুইজন মিলে আরেকবার ডব্লিউ অতিক্রম করতেছে। তার মানে এখানে এই যে দুইটা নৌকা যে অতিক্রান্ত দূরত্ব, আবার এখানে দুইটা নৌকার যে অতিক্রান্ত দূরত্ব, এই দুইটা সমান কিনা? মানে এই যে বৃত্তের মধ্যে এক্স আর ওয়াই এর যে অতিক্রান্ত দূরত্ব, আবার এই যে দ্বিতীয় মিটের সময় এক্স আর ওয়াই এর যে অতিক্রান্ত দূরত্ব, এটা সমান কিনা? অবশ্যই সমান। তো যদি এইটা সমান হয়, এইটা যদি সমান হয়, এটাকে যদি আমরা সমানই বলি, তাহলে আমরা বিষয়টাকে কি এইভাবে লিখতে পারি না যে ভাই এই যে প্রথম মিটে ওয়াই নৌকা অতিক্রম করছে 750 আর এক্স নৌকা অতিক্রম করছে ডব্লিউ মাইনাস 750, আর দ্বিতীয় মিটে ওয়াই নৌকা অতিক্রম করছে ডব্লিউ প্লাস 250 আর এক্স নৌকা অতিক্রম করছে কত? 2w মাইনাস 250। এটা বলতে পারি কিনা? বোঝা গেছে? তার মানে এটা আমরা বলতে পারি। তার মানে আমার ইকুয়েশন তৈরি হয়ে গেছে। সো ইকুয়েশন যেহেতু আমার তৈরি হয়ে গেছে, তাহলে এই ইকুয়েশনটা এখন সলভ করলে আমি উত্তর পাবো। এই ইকুয়েশনটা সলভ করলে আমি কি পাবো? উত্তর পাবো না? তাহলে দেখেন এখানে তো জায়গাই নেই রে ভাই। আমরা এটাকে একটু উপরে লিখি। হ্যাঁ, এটাকে একটু উপরে লিখি, মানে এই পোর্শনটাকে উপরে লিখি, তাছাড়া জায়গা হচ্ছে না। তো এখানে লিখি। ঝামেলার অঙ্ক, বুঝতে পারছেন? আসানুল্লাহর সময় এই জিনিসগুলা লিখিত পরীক্ষা দিছে, মানে খুবই ঝামেলা। এই জন্য ছেলেবেলে খুব ঝামেলা ফেস করছে। মানে এইগুলা আবার শর্টকাটেও করা যাবে না, কারণ ভ্যারিয়েবল ছাড়া কোনো কিছুই দেওয়া নাই এখানে। দেখেন আমরা এই বিষয়টাকে জাস্ট একটু লেখার চেষ্টা করব এখানে। মানে দুইটা জিনিস যে আমার ইকুয়াল হয়ে গেছে, সো আমরা এখানে জাস্ট ওইটাই লিখি যে 750 হচ্ছে ওয়াই নৌকা প্রথমবার মিট করছে, আর এখানে কত? ডব্লিউ মাইনাস 750। ওয়াই নৌকা দ্বিতীয়বার মিট করলো কত? ডব্লিউ প্লাস 250, আর এটা মিট করলো কত? 2w মাইনাস 250 মিট করলো, তাই না? এখন দেখেন, এখন আমরা জাস্ট এই ইকুয়েশনটা সমাধান করব। এই ইকুয়েশনটা সমাধান করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডব্লিউ এর সাথে ডব্লিউকে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা কত পাবো? ডব্লিউ স্কোয়ার প্লাস 250-এর সাথে ডব্লিউ গুণ করলে 250w মাইনাস, তাই না? 750-এর সাথে ডব্লিউ গুণ করলে এই যে 750w মাইনাস 750-এর সাথে 250-কে গুণ করে দেন, তাহলে এই যে 750 গুণন হচ্ছে 250, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, সমান সমান এই 2w এর সাথে 750 গুণ করে দিলে এখানে 750 দুগুণ 1500w মাইনাস 250-এর সাথে 750 গুণ করে দেন, তার মানে আমরা এখানে লিখতে পারি 750 গুণন হচ্ছে 250। খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, আমরা যখন এই যে নেগেটিভ 750 গুণন 250-কে এই পাশে নিয়ে যাব, তখন এটা প্লাস হবে না? প্লাস হয়ে গেলে এই নেগেটিভ 750 ইন্টু 250 আর এই পজিটিভ 750 ইন্টু 250 এটা কি কেটে যাবে না? ক্যান্সেল আউট হয়ে যাবে।
ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে ডব্লিউ স্কোয়ার মাইনাস 750 থেকে 250 বাদ দিলে এই যে 500 ডব্লিউ, আর এই পাশে থাকবে কত 1500 ডব্লিউ। তাহলে এই যে ডব্লিউ স্কোয়ার সমান সমান কত হবে 1500 আর 500 2000 ডব্লিউ হবে। তাহলে আপনি যদি এই ডব্লিউ দিয়ে এই ডব্লিউ স্কোয়ারকে কেটে দেন তাহলে এখানে ডব্লিউ সমান সমান কত হয়ে যাবে 2000 হবে না? তো প্রশ্নে তো এটাই চাচ্ছিল যে এই যে নদীটার যে ওয়াইড সেটা কত, অর্থাৎ এ থেকে বি পয়েন্টের দূরত্বটা কত, আমরা ধরছিলাম ডব্লিউ, এই ডব্লিউ এর মান কত বের হয়ে গেছে 2000 ইয়ার্ড বের হয়ে গেছে, যে 2000 গজ। বোঝা গেছে ভাই বিষয়টা? যে নদীটার যে প্রস্থ বা ওয়াইড সেটা হচ্ছে 2000 ইয়ার্ডস। মানে ওই ইকুয়েশন সাজানো পর্যন্তই ঝামেলা, ইকুয়েশন সলভ করা সহজ, ওই সাজানোটাই হচ্ছে প্যারা। বোঝা গেছে কি ভাই বিষয়টা, বুঝতে পারছেন? ওকে, না এইটা আবার ওই আপনার অপশন টেস্ট করলে মানে সময় লাগবে, অপশন টেস্ট করলেও যে আহামরি খুব মানে কম সময় লাগবে এমন না, সময় লাগবে একটু। তো এই হচ্ছে আমাদের আজকে 20 নম্বর ক্লাস হলো। আমরা আগামীকালকে টাইম ডিস্টেন্সের উপর আরেকটা ক্লাস করবো। টাইম ডিস্টেন্সের 2টা ক্লাস হলো, তো আরো 2টা ক্লাস দিতে হবে, ঠিক আছে? মোট 4টা ক্লাস, কালকে 3 নম্বর ক্লাস করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ কালকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।